প্রিয় প্রথম সবকিছু, তুমি অনেকটা পড়ে ফেলা প্রিয় গোয়েন্দা গল্পের মতন। আমি জানি শেষ পাতায় কি অপেক্ষা করছে, তাও না মাঝে মাঝে প্রথম পাতা খুলে শুরু থেকে পড়তে ইচ্ছে করে। ইতি, কলকাতা। কিরে বাবু, টিকিট পেলি? অফিসের ল্যাপটপ স্ক্রিন থেকে চোখ সরিয়ে পাশে রাখা ফোনের স্ক্রিনের দিকে তাকালো অর্ঘ্য। মায়ের মেসেজ, আবার টিকিট পেলির পর 3টে জিজ্ঞাসা চিহ্ন। এই জিজ্ঞাসা চিহ্নকে অর্ঘ্য সেই ছোটবেলা থেকে ভয় পায়। অদ্ভুত একটা জিনিস, ঠিক উড়ে এসে জুড়ে বসে মানুষকে সবসময় প্রশ্নের মুখে ঠেলে দেয়, অথচ দেখতে দেখুন কি ডাউন টু আর্থ। 3টে জিজ্ঞাসা চিহ্নের জন্যই বোধহয় তাড়াতাড়ি ফোনটা হাতে তুলে নিয়ে বাধ্য ছেলের মতো অর্ঘ্য টাইপ করলো, পেয়েছি, সাইড লোয়ার। ক্যালেন্ডার বলছে ব্যাঙ্গালোরে আজ বৃহস্পতিবার, তবে কলকাতায় চতুর্থী। আগামীকাল সকাল 11টায় অর্ঘ্য ট্রেন। অর্ঘ্য 7 বছর পর কলকাতায় ফিরছে, কলকাতা যাচ্ছে। ফিরতে গেলে কিছুটা ইচ্ছে আর অনেকটা সাহস লাগে। অর্ঘ্যর আপাতত এই দুটোর একটাও নেই। Oh, that's gone straight up in the air. Boy isn't dropping that. He isn't dropping. Oh, he's dropped it. He's dropped it. I can't believe it. What is going on? চমকে মোবাইল থেকে চোখ সরিয়ে টিভির দিকে তাকালো অর্ঘ্য। মাথায় হাত দিয়ে বসে আছেন বিরাট কোহলি। ইজি ক্যাচটা ফেলে দিল। ধুর! অর্ঘ্য রাগ হল, খুব রাগ হল। না, বিরাট কোহলির ওপর নয়, রাগ হলো ওই কমেন্ট্রিটা শুনে। কেআরপুরমের ফ্ল্যাটের 10x12 বেডরুমটা থেকে বেরিয়ে 8 বছর আগের ঢাকুরিয়া দক্ষিণাপনের সিঁড়িতে গিয়ে সে আবার বসল। তুই একটু বোঝার চেষ্টা কর প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, একটু বোঝ। আমাকে ফালতু বোঝাতে আসিস না অর্ঘ্য, কোনো লাভ নেই। দ্য থিং ইজ দ্যাট, ছাড়। না, কেন ছাড়বো? বল না, যেটা 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 বলতে চাইছিস বল। আমি একা থাকতে চাই, হয়েছে? শান্তি। প্লিজ এখানে বসে সিন ক্রিয়েট করিস না, হ্যাঁ? আমি আসছি, ভালো থাকিস। ঠিক এরকম সময় ভালো থাকিসের উত্তরে কি বলতে হয় অর্ঘ্যর জানা ছিল না। আসলে প্রথম ব্রেকআপ তো, বিষয়টা অনেকটা কেসি নাগের অঙ্কের মতো। তৈলাক্ত বাঁশ বেয়ে উঠতে নামতে বাঁদরটা কাহিল, অথচ তার দিকে কারোর খেয়ালই নেই। সবাই ব্যস্ত অঙ্ক মেলানোর জন্য। শুধু মনে আছে, এই ভালো থাকিসের পর অর্ঘ্যর জীবনের অঙ্কটা আর মেলেনি। ঢাকুরিয়া ব্রিজ, গোলবাগ টু গড়িয়ার অটো, 8B মোড়, পূর্বাচল রিক্সা স্ট্যান্ড, চীনা কলকাতা শহরটাকে কেমন যেন অচেনা লাগতে শুরু করেছিল। অর্ঘ্যর জীবনের এই মিস করা ক্যাচের নাম মিস ত্রয়ী। ছোট পিসি তোর টি শার্টের সাইজ জানতে চাইছে, এল বলবো না এক্সেল? আবার মায়ের মেসেজ, কিন্তু এবার একটা জিজ্ঞাসা চিহ্ন। ফোনটা উল্টে রেখে টিভিটা বন্ধ করে আবার অফিসের কাছে মন দিল অর্ঘ্য। বিকেল 5টার মধ্যে প্রেজেন্টেশনটা কমপ্লিট করে বসকে মেল করতেই হবে। তারপর জামা কাপড় আয়রন করার আছে, ব্যাগ গোছানো আছে, জমে থাকা ডাস্টবিনটা ক্লিয়ার করতে হবে। 2 সপ্তাহ ফ্ল্যাটে থাকবে না সে, সে অনেক কাজ। তাই তো আজ অফিসে না গিয়ে ওয়ার্ক ফ্রম হোম করছে অর্ঘ্য। ওদিকে চতুর্থীর বিকেলে একটু একটু করে সেজে উঠছে অর্ঘ্যর অচেনা কলকাতা শহর। কলকাতা শহর, দুর্গাপুজো। মহালয়ের আগের দিন রেডিও থেকে ব্যাটারিগুলো বার করে নিয়ম করে রোদে দেওয়া হতো। মহালয়ের দিন ভোরবেলা মা দুর্গা মহিষাসুরকে মারার জন্য লড়াই করতেন। ওদিকে অর্ঘ্য লড়াই করত অর্ধেক বোঝা চোখ দুটো খুলে রাখার জন্য। পঞ্চমী পর্যন্ত ঠাকুরের মুখটা খবরের কাগজ দিয়ে ঢেকে রাখা হতো। তখন তো জীবনে ক্রিসমাস ইভ অথবা নিউ ইয়ারের কাউন্টডাউন ছিল না, ছিল শুধু প্যান্ডেলের কাপড়ের ফাঁক দিয়ে ঘন ঘন উঁকি মারা। ষষ্ঠীর দিন ভর দুপুরবেলা পাড়ার প্যান্ডেলে বাজতো আর কত রাত একা থাকবো। মাধ্যমিকের পর এক সপ্তমীর সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে প্রথম দোকানে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় অর্ঘ্য বলেছিল, কাকু একটা ফ্লেক দেবেন? প্রথম টানেই ধোঁয়া গলায় আটকে এমন অবস্থা হয়েছিল যে তারপর থেকে ও আর কোনোদিন সিগারেট ছুঁয়েই দেখেনি। অষ্টমীর দিন সকালে অঞ্জলির ভিড় ঠেলে ত্রয়ীর জন্য ঠিক 1 মুঠো ফুল আর বেলপাতা ম্যানেজ করে নিত অর্ঘ্য। পেট খালি থাকুক, হাত যেন খালি না থাকে।
নবমীর দিন কিন্তু বাড়িতে খাসির মাংস মাস্ট। প্রেসার কুকারের ঢাকনা খুলে ঠিক গুপ্তধন খোঁজার মতো করে মা নলির পিসটা বার করে অর্ঘ্যর থালায় দিত। দশমীর নাচের মাঝে ঘন ঘন দীর্ঘশ্বাস, যা এবারের মতন পুজো শেষ। থেকে যেত শুধু একাদশীর দিন ফাঁকা মণ্ডপে টিম টিম করে জ্বলা একটা প্রদীপ, অর্ঘ্যর গায়ে নতুন জামার গন্ধ, আর ত্রয়ীর পায়ে নতুন জুতো পরে হাঁটার ফলে পড়া ফোসকা। এইসব স্মৃতি আর বাবার কিনে দেওয়া গোল্ডেন কালারের সোনাটার রিস্ট ওয়াচটা অর্ঘ্য ইচ্ছে করেই কলকাতায় ফেলে এসছে। উফ, সে এক গোল্ডেন টাইম ছিল বটে। একটা সমীক্ষায় দেখা গেছে অর্ঘ্যর মতো 99.9% ছেলেদের জীবনের গোল্ডেন টাইমটা আসলে সিটি গোল্ডের মতো, মানে বেশি দিন টেকে না। ত্রয়ী ছেড়ে যাওয়ার পর অর্ঘ্যর জীবনটা ঠিক 7 পয়েন্ট ক্রসিং থেকে সায়েন্স সিটি যাওয়ার রাস্তার মতন ঘুরে গেছে, এবং অর্ঘ্যর জীবনে মা ফ্লাইওভার হয়ে এসেছে ব্যাঙ্গালোরে ইঞ্জিনিয়ারিং পড়তে যাওয়া। কলেজ শেষ করে পাওয়া বেশ ভালো মাইনের চাকরি অর্ঘ্যকে অনেক কিছু দিলেও কলকাতা শহরের ওপর জমে থাকা এক রাশ অভিমান অর্ঘ্যকে আর বাড়ি ফিরতে দেয় না। কিন্তু এবার মা নাছোড়বান্দা, পুজোয় বাড়ি আসতেই হবে। দুর্গাপুজোয় কলকাতাগামী ফ্লাইটে এক্সট্রা রাশের ফলে প্রায় ডাবল ফেয়ার। তাই যশবন্তপুর হাওড়া দুরন্ত এক্সপ্রেসের 3 টায়ারের মোট 29 ঘন্টা 50 মিনিটের জার্নিটাই বেশ কমফোর্টেবল এবং লাস্ট অপশন বলে মনে হলো অর্ঘ্যর। নিজের পছন্দ মতন সিটও বেছে নিয়েছে, সাইড লোয়ার। হ্যালো, হ্যাঁ মা বলো। এই উঠলাম। আরে হ্যাঁ রে বাবা, কাল রাতেই গুছিয়ে নিয়েছি। হ্যাঁ এই তো বেরোবো এবার। আরে বাবা তুমি চিন্তা করা বন্ধ করো তো। কি তালা চাবি? একটাই তো ব্যাকপ্যাক, এসবের কোনো দরকার নেই। আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, ঠিক আছে এখন রাখছি, পরে কথা বলছি। ট্রেনে উঠে ফোন করবো। হ্যাঁ, টাটা টাটা টাটা, সাবধানে থেকো, টাটা। হ্যাঁ বোঝো, একটা ব্যাকপ্যাকের জন্য নাকি তালা চাবি? সত্যি মায়েরা বড় অদ্ভুত, সব কিছু কেমন যত্ন করে বেঁধে রাখতে চায়। নিজের মনে হাসতে হাসতে ফোনটা রেখে ঘড়ির দিকে তাকিয়ে অর্ঘ্য দেখল 7:30 বেজে গেছে। না, আর সময় নষ্ট করে লাভ নেই। হাতে কিছুটা টাইম নিয়ে বেরোনোই ভালো, কারণ সকালের দিকটায় ব্যাঙ্গালোরের রাস্তায় ট্রাফিক জ্যামে বসে আস্ত একটা উপন্যাস লিখে ফেলা যায়। তবে আজ ভাগ্যটা ভালো। কেআরপুরম টু যশবন্তপুর স্টেশনের 45 মিনিটের রাস্তাটা ক্যাব ড্রাইভার মাত্র 1 ঘন্টা 10 মিনিটে পৌঁছে দিয়েছে। এক একদিন তো 2-2.5 ঘন্টা সময় লেগে যায়। ক্যাব থেকে নেমে অর্ঘ্য মনে মনে এই কথাটাই ভাবছিল, কিন্তু অর্ঘ্য তো আর জানে না যে গো অ্যাজ ইউ লাইকে আজ ওর ভাগ্য ইমতিয়াজ আলী সেজে ট্রেনের কামরায় অপেক্ষা করছে। 2টো জলের বোতল আর একটা কোক কিনে 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা দুরন্ত এক্সপ্রেসের B2 কামরার সামনে এসে দাঁড়ালো অর্ঘ্য। ট্রেন ছাড়তে এখনো মিনিট 10 বাকি। এর মধ্যেই মনে মনে একটা উত্তেজনা অনুভব করছে সে। অচেনা কলকাতা শহরটা এতদিনে নিশ্চয়ই আরো অনেকটা অচেনা হয়ে গেছে। না, এসব ভেবে আর লাভ নেই, কপালে যা লেখা আছে তাই হবে। এয়ারপোর্টটা ব্যাগের ডান দিকে পকেটেই আছে। ট্রেনে উঠে পছন্দের ওয়েব সিরিজটার বাকি এপিসোডগুলো দেখতে দেখতে ঠিক কলকাতা পৌঁছে যাবে অর্ঘ্য। তার উপর পছন্দের সাইড লোয়ার তো আছে। এই সাইড লোয়ার সিটটা অর্ঘ্যর সেই ছোটবেলা থেকে পছন্দ। হ্যাঁ, দিনের বেলা বেডটা তুলে দিয়ে সাইড আপরের প্যাসেঞ্জারের সঙ্গে একটা দিক শেয়ার করতে হয় ঠিকই, কিন্তু রাত্রিবেলা এই সিঙ্গেল স্ক্রিনের মালিক একা অর্ঘ্য। জানলার পাশে শুয়ে থেকে পর্দার ফাঁক দিয়ে কত নাম না জানা স্টেশন দেখা যায়। হাত ঘড়ি বলছে আর 5 মিনিট বাকি। ট্রেনে উঠে নিজের সিটের সামনে আসতেই অর্ঘ্য দেখল তার বুক করা সাইড লোয়ার প্রায় পুরোটা দখল করে বসে আছে একটি মেয়ে। ফেলুদা একবার তোপসেকে বলেছিল, গল্পের শুরুতেই একগাদা বর্ণনা হড়হড় করে ঢেলে দিলে পাঠক হাবুডুবু খায়, ওটা দিবি গল্পের ফাঁকে ফাঁকে। তাই শুধু বলছি, মেয়েটির পরনে কালো টপ এবং লাইট ব্লু ডেনিম। ছোট করে কাটা অবাধ্য চুলগুলোকে ধরে বেঁধে রাখার মিথ্যে চেষ্টা করেছে সে। ঠিক তার পাশেই রাখা একটা লাল রুকস্যাক, যার গায়ে ওম মানি পদ্মে হোম লেখা একটি টিবেটান ফ্ল্যাগ জড়ানো। ছোটবেলায় বাংলা সিনেমায় অর্ঘ্য অনেকবার দেখেছে ভিলেনের সামনে দাঁড়ালে হিরোর অসহায় বাবার মুখটা দেখতে ঠিক কেমন লাগে। তাও শিওর হওয়ার জন্য পেছনে ঘুরে
ট্রেনের আয়নায় একবার নিজের মুখটা সে দেখে নিল। উফ, ওর সাথেই কেন যে বারবার এরকম হয়। এক্ষুনি বলবে, দাদা মেরে সিট কে সাথ থোড়া অ্যাডজাস্ট কর লিজিয়ে না প্লিজ। আর অর্ঘ্য মুখচোরা ছেলে, গুছিয়ে নাটাও বলতে পারবে না। ধর, গেল পুরো জার্নির মজাটা শেষ হল। এক বুক নিঃশ্বাস টানলে ঠিক যতটা আত্মবিশ্বাস জোগাড় করা যায় ঠিক ততটা করে অর্ঘ্য কিছু বলতে যাওয়ার আগেই লাল রুকস্যাকের মালকিন ঝরঝরে বাংলায় বললেন, আমার নয়। নয় মানে তো লোয়ার, এটা 15 সাইড লোয়ার। তো না না, আমি বলছি এই সিটটা আমার নয়, আমার 16 সাইড আপার। আসলে উল্টো দিকে বসলে মাথা ঘোরে তো তাই। ও আচ্ছা আচ্ছা, 9 মানে এই দেখুন গুলি আর কি। নো প্রবলেম নো প্রবলেম, আপনি এদিকটাতেই বসুন। সরি। অর্ঘ্য স্মার্টলি হেসে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করে বুঝল আর লাভ নেই। ঘড়ির সুতো এতক্ষণে লাটাই থেকে আলাদা হয়ে গেছে। আসলে আপনার দোষ নেই, এই বাংলা ভাষাটাই না বড় অদ্ভুত। কত শব্দ আছে শুনতে এক কিন্তু মানে আলাদা। এই যেমন ধরুন আসতে বলা আর আস্তে বলা, দুটোকে শুনতে আস্তে মোটেই নয়, বেশ জোরে জোরেই বাংলা ভাষা নিয়ে একটা 1.5-2 মিনিটের মনোলগ শেষ করে মেয়েটি তার লাল রুকস্যাকটা আপার বার্থে তুলে দিয়ে আবার নিজের জায়গায় এসে বসল। বাবারে, এর সাথে সেই হাওড়া পর্যন্ত ট্রাভেল করতে হবে। কিন্তু এখন কি বার করার আছে? অর্ঘ্য বাধ্য ছেলের মতো নিজের ব্যাকপ্যাকটা আপার বার্থে চালান করে দিয়ে মেয়েটির উল্টো দিকে সিটে বসে হাত ঘড়ির দিকে তাকাতে জোরে হর্ন দিয়ে ট্রেন ছেড়ে দিল। দেখেছেন 11টা বেজে গেল। অর্ঘ্য ঘাড় নেড়ে হ্যাঁ বলে মনে মনে ভাবল, খুব তাড়াতাড়ি 12টা বাজতে চলেছে। প্রিয় মন খারাপ, তোমার জন্য শরতের আকাশে এক্সট্রা কয়েকটা মেঘ পাঠালাম। কারণ তুমি না থাকলে সকালটা তো মিষ্টি হতো না। তুমি না থাকলে শুধু মেঘ করে যেত, বৃষ্টি হতো না। ইতি কলকাতা। কংক্রিটের জঙ্গল পেরিয়ে ট্রেনটা এখন একটা অন্ধকার টানেলের ভেতর দিয়ে বেশ দ্রুত গতিতে ছুটছে। অর্ঘ্য আর চোখে তাকিয়ে দেখল পাশে বসা অবাঙালি ভদ্রলোকটি জিন্দেগি ক্যাসি হে পহলি গানটি শুনতে শুনতে এমন মনোযোগ দিয়ে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন যেন একটু চোখের আড়াল হলেই রাজেশ খান্না রাস্তা হারিয়ে ফেলবে। এছাড়া কো প্যাসেঞ্জারদের মধ্যে বাকি দুটো বাঙালি পরিবার। তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে ব্যাঙ্গালোরের থেকে থেকে তাদের রক্তে প্রচণ্ড পরিমাণে আলু পোস্ত আর বিউলির ডালের অভাব দেখা দিয়েছে। তাই ডাক্তার প্রেসক্রাইব করেছেন পুজোর সময় কলকাতায় গিয়ে হাওয়া বদল আর খাওয়া বদল দুটোই করে আসুন। এছাড়া ওদের সাথে একটি বছর 7 বাচ্চা ছেলেও আছে, যে খালি ট্রেনের দুলুনি তালে তাল মিলিয়ে চিৎকার করে বলছে, ও মা সবুজ চিপসটা খাবো। অর্ঘ্য একটু আগেই ট্রেন ছাড়ার খবর জানিয়ে মাকে একটা মেসেজ করে দিয়েছে। আর অর্ঘ্যর সামনে বসা মেয়েটি, সে আপাতত বকবক থামিয়ে এক মনে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দক্ষিণ ভারতের ছোট ছোট পাহাড়গুলো মন দিয়ে দেখছে। বিশ্বাস করুন, এই পাহাড়ের সঙ্গে বাঙালিদের অদ্ভুত একটা কানেকশন আছে। কেউ অ্যাডভেঞ্চারের লোভে একা আফ্রিকায় চাঁদের পাহাড়ে যায়, তো কেউ ছুটি কাটাতে ফ্যামিলি নিয়ে দার্জিলিংয়ে চাঁদের পাহাড়ে যায়। অবশ্য অর্ঘ্য এই দুটোর একটা জায়গাতেও যায়নি। অর্ঘ্যর অ্যাটলাসে মাত্র 3টে জায়গার ম্যাপ আছে, কলকাতা, ব্যাঙ্গালোর আর মন খারাপ। মন খারাপ ওর মাঝে মধ্যেই হয়, এই যেমন এখন হচ্ছে। মাঝরাতে জন ডেনভার শুনলে অথবা রবিবার দুপুরবেলা মালগুড়ি ডে স্কুলে বসলে যে মন খারাপটা হয় তেমনটা নয়, কিন্তু এই মন খারাপটা অর্ঘ্য খুব ভালোভাবে চেনে। এই সময় কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না। সেই জন্যেই সিট থেকে উঠে ব্যাগ খুলে অর্ঘ্য এয়ারপোর্টটা বার করল। চারিদিকে এত আওয়াজের থেকে ওয়েব সিরিজের নওয়াজ অনেক বেটার। প্রথম 2টো এপিসোড তো ও বাড়িতেই শেষ করে এসছে, বাকি 6টা ট্রেনের জন্যই তোলা ছিল। পারফেক্ট মি টাইম। অর্ঘ্য সবে এয়ারপোর্টটা খুলে কানে দিতে যাবে, ঠিক এমন সময় সামনে বসা মেয়েটি একটা অদ্ভুত প্রশ্ন করে বসল। এই আপনার উল্টো দিকে বসলে মাথা ঘোরে না? না, ফেলে আসা রাস্তা দেখতে আমার তো ভালোই লাগে। বাবা,
আপনাকে দেখে কিন্তু মনে হয় না আপনি এরকম গুছিয়ে উত্তর টুত্তর দিতে পারেন। এই সরি কিছু মনে করবেন না প্লিজ। আমি না আসলে এইভাবে না না ঠিক আছে। এইভাবে পা জড়িয়ে বেশিক্ষণ। শেষের লাইনটা বলতে বলতে মেয়েটি পা থেকে স্নিকার জোড়া খুলে সিটের নিচে চালান করে দিল। হায় রে টাইমিং! এই মেয়েটিও কি ব্যাঙ্গালোরে ইঞ্জিনিয়ারিং পড়ে স্ট্যান্ড আপ কমেডি করে নাকি? অর্ঘ কি বলবে বুঝতে না পেরে কথা হাতড়াচ্ছে। ওদিকে মেয়েটি সিটের ওপর পা দুটো তুলে আরাম করে বসলো। এই দেখেছেন, আপনার সঙ্গে এতক্ষণ বকবক করছি, এদিকে আমার নামটাই এখনো আপনাকে বলা হয়নি। হাই, আমি বৃষ্টি স্নাতা। বন্ধুরা অবশ্য আমাকে ছোট করে বৃষ্টি নামেই ডাকে। সে যাকে, আমি ড্রামা নিয়ে মাস্টার্স করছি রবীন্দ্র ভারতী থেকে। দিল্লিতে আমাদের একটা শো ছিল। শো শেষ করে দলের সবাই কলকাতা ফিরে গেছে, আর আমি দিল্লি থেকে সোজা কাসালয়ে ক্ষীরগঙ্গা ট্রেক। তারপর ওখান থেকে ব্যাঙ্গালোর এসেছি পরশুদিন। এবার ব্যাঙ্গালোরের কাজ তো পরশুদিনই শেষ হয়ে গেছে। আসলে ট্রেনের টিকিট পাইনি তো, সেই জন্য আজকে ফিরছি। তাও ভালো, ষষ্ঠীর দিন বিকেলের মধ্যে কলকাতা পৌঁছে যাব। আসলে পুজোর সময় কলকাতাকে ছেড়ে বাইরে থাকতে একদম ভালো লাগে না জানেন। আর কলকাতায় থাকলে তো আমার পুজো মহালয়া থেকেই শুরু হয়ে যায়। মেয়েটি নিজের বড় একটা ইন্ট্রো দিতে দিতে ছোট্ট করে হাতটা অর্ঘ্যর দিকে বাড়িয়ে দিয়েছিল। অর্ঘ্য শুনতে শুনতে ভাবছিল, মাঝপথেই হাতটা বাড়াবে নাকি শেষ লাইনটার জন্য অপেক্ষা করবে। অবশেষে শেষ লাইনটা আসতেই অর্ঘ্য একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি অর্ঘ্য। ব্যাঙ্গালোরের একটা আইটি ফার্মে চাকরি করি, স্ট্যাক ডেভেলপার। শুধু অর্ঘ্য? গুড, আমার মতো। আমিও পদবি ব্যবহার করি না। আমার কি মনে হয় জানেন, পদবি জিনিসটা না জোর করে জাস্ট মানুষের উপর। উফ, আবার শুরু হলো। প্রথমে বাংলা ভাষা, এখন আবার পদবি। অর্ঘ্যর মনে হলো ওয়েব সিরিজের বাকি 6টা এপিসোড যেন পাশের বাচ্চাটা আর ও নিজের সবুজ রঙের চিপসের প্যাকেট। তাই বৃষ্টি স্নাতার কথার মাঝে মিলি সেকেন্ডের পজটাকে কাজে লাগিয়ে অর্ঘ্য বলল, হাই, আমি অর্ঘ্য সেনগুপ্ত। আমি পদবি ব্যবহার করি, একটু অ্যাডজাস্ট করে নিন প্লিজ। হ্যাঁ, মানে আপনি যখন আমার জন্য এদিকটা ছেড়ে দিয়ে অ্যাডজাস্ট করলেন, তখন আমিও না হয় একটু অ্যাডজাস্ট করে নিলাম। আরে বাঙালি হয়ে বাঙালির জন্য তো এটুকু করতেই পারি নাকি? সত্যি কি তাই? অর্ঘ্য একটু ভাবার চেষ্টা করতেই চোখের সামনে ভেসে উঠল দুটো মুখ। প্রথমজন অর্ঘ্যদের কলেজের সিনিয়র ছিল, কি যেন নামটা, হ্যাঁ মনে পড়েছে, সৌরভ রায়। কলেজে কি একটাই না দিত, ফালতু ছেলে একটা। দ্বিতীয়জন অর্ঘ্যর অফিসের কলিগ অভিষেক। তার পদবি মিত্র হলেও সে অর্ঘ্যর 1 নম্বর শত্রু। একটা জলের বোতল পাস করতে বললেও বলে, মুখে বলা লাভ নেই ভাই, বসকে সিসিতে রেখে একটা মেল করে দে। বিদেশ বিভূইয়ের কম্পিটিশনের মার্কেটে কেউ কি শুধু বাঙালি বলে কাউকে ছেড়ে কথা বলে? মনে হয় না। হ্যালো, এই যে মিস্টার অর্ঘ্য সেনগুপ্ত, কি হলো? আপনি ভুল জানেন আর কনফিডেন্টলি ভুল বকেন। বাঙালি হলেই যে বাঙালিদের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে এরকম কোনো মানে নেই। অ্যাটলিস্ট আই ডোন্ট থিঙ্ক সো। আমি অন্তত এরকম মনে করি না। আপনি বাঙালি না হয়ে পাঞ্জাবি, মারোয়ারি, সিন্ধি যাই হতেন, আমি আপনাকে এদিকটাতেই বসতে দিতাম। যত সব। কথাটা বলে অর্ঘ্য বুঝতে পারল এত আওয়াজের মাঝে ট্রেনের কামরাটা আচমকা কেমন যেন চুপ হয়ে গেল। আবার সেই একই ভুল, একজনের রাগ অন্যজনের উপর ঝাড়ার বদ অভ্যেসটা মাঝে মাঝে অর্ঘ্যর সাথে দেখা করতে আসে, আর যাওয়ার সময় সবটা ঘেঁটে দিয়ে চলে যায়। এই সরি, আমি আসলে এইভাবে। আরে ঠিক আছে রে বাবা, আপনিও পা তুলে আমার মতো আরাম করে বসতেই পারেন, এর জন্য সরি বলার দরকার নেই। ভেরি ফানি। ইয়েস আই অ্যাম। কি হলো, পাটা তুলে বসুন। আরে বসেই দেখুন না, হালকা লাগবে। বলছেন? আরে হ্যাঁ রে বাবা, বলছি। কেন, আপনি কি মুখের কথা বিশ্বাস করেন না বুঝি? মেল ফেল করে পাঠাতে হবে নাকি? না, কঠিন পরিস্থিতি যারা এক ফুঁয়ে সহজ করে দিতে পারে তাদের কথাই বিশ্বাস করাই যায়। আপনার জায়গায় আমি থাকলে। বৃষ্টি স্নাতার জায়গায় অর্ঘ্য থাকলে কি কাণ্ডটাই যে হতো সেটা ভাবতে ভাবতে অর্ঘ্য জুতো জোড়া খুলে পা দুটো তুলে আরাম করে বসল। সত্যি তো এখন একটু হালকা লাগছে। না, এরপরটার আপাতত আর দরকার নেই। অর্ঘ্য যত্ন করে ওটা জিন্সের পকেটে ঢুকিয়ে রাখলো। বাই দ্য ওয়ে, আপনি কোথায় একটা ট্রেকে গেছিলেন বললেন জানো? ওটা কোথায়? ক্ষীরগঙ্গা? আরে ওটা তো হিমাচলের একটা, মানে 2, 3, 4, 5টা নাম না জানা স্টেশনের উপর দিয়ে ট্রেনটা ছুটে বেরিয়ে গেল। স্পিডোমিটার বলছে ট্রেনের গতিবেগ ঘন্টায় 120 কিলোমিটার, আর বৃষ্টি স্নাতার কথার গতিবেগ তার একটু বেশি হবে। আসলে কথা জিনিসটা অনেকটা দূর সম্পর্কের আত্মীয়দের মতো,
একবার গেলে সহজে আসতে চায় না, আর একবার আসলে সহজে যেতে চায় না। एक नॉनवेज थाली और आपका? চিকেন বিরিয়ানি। খাবারের অর্ডারটা নিয়ে লোকটা চলে যেতেই অর্ঘ্য অবাক হয়ে বৃষ্টি স্নাতার দিকে তাকালো। মেয়েটাকে যত দেখছে তত অবাক হয়ে যাচ্ছে সে। সিরিয়াসলি? সিল্ড প্যাকড বিরিয়ানি? একদম টেস্ট পাবেন না কিন্তু, মনে হবে ভাতের সঙ্গে মাংস আর মশলা মেখে দিয়েছে। আরে ওই জন্যই তো অর্ডার করলাম। মানে মানে জাস্ট একবার ভাবুন, এই জঘন্য বিরিয়ানিটা খাবার পর যখন কলকাতায় নেমে ষষ্ঠীর রাতে এক প্লেট বিরিয়ানি আর একটা কোক নিয়ে বসবো, তখন তার টেস্ট কত গুণ বেড়ে যাবে। ঠিক কথা। তাই না? এভাবে কেউ ভাবেই না। ভালো লাগলো আপনি ভাবেন। না না, আমিও ভাবি না, আমি ঠিকটা বললাম নিজেকে। প্রথমে ভেবেছিলাম আপনার মাথায় কয়েকটা তার কাটা আছে, এখন দেখছি ঠিকই ভেবেছিলাম। এই আপনিও একবার ট্রাই করে দেখুন না, বিশ্বাস করুন কলকাতায় ফিরে বিরিয়ানির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে বস। আপনি বিশ্বাস করুন, আমি একদম এক্সপেরিমেন্ট করার মুডে নেই। তাছাড়া টানা 7 বছর ব্যাঙ্গালোরে থেকে কলকাতার বিরিয়ানির টেস্ট জিভ থেকে একেবারে মুছেই গেছে। কি বলছেন? আপনি 7 বছর পর কলকাতা ফিরছেন? ফিরছি নয়, যাচ্ছি। 2 সপ্তাহ পর ব্যাঙ্গালোর ফিরব। এর মধ্যে কখন যে লোকটা খাবার নিয়ে চলে এসছে দুজনের কেউই খেয়াল করেনি। পয়সা মিটিয়ে মানি ব্যাগটা জিন্সের পকেটে ঢোকাতে ঢোকাতে অর্ঘ্য দেখল বিরিয়ানির প্যাকেটটা খুলে বৃষ্টি স্নাতা ওর দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে। লাস্ট চান্স, সবাই পায় না কিন্তু। এখনো ভেবে দেখুন, একবার টেস্ট করে দেখবেন নাকি? না, ভেবে দেখার দরকার নেই। 5 ফুট 10 ইঞ্চির এই চশমা পরা ভীতু এবং প্ল্যানিং মাফিক চলা ছেলেটা জীবনে কিছু কিছু ডিসিশন দুমদামি নেয়, দ্বিতীয়বার ভেবে দেখে না। নো থ্যাংক ইউ। লক কিয়া যায়? ইয়েস। হেল্পলাইন, ফোন এ ফ্রেন্ড। সিটের উপর উল্টো করে রাখা ফোনটা তুলে অর্ঘ্য দেখল একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। যে নাম্বার থেকে মেসেজটা এসেছে তার শেষ 3টে ডিজিট হলো 575। কাকিমা বলল তুই নাকি এবার পুজোয় কলকাতায় আসছিস। এক ঝটকায় 7 বছর আগের ফোনের কন্ট্যাক্ট লিস্টটা চোখের সামনে ভেসে উঠল অর্ঘ্যর। সাঁতার, সাইকেল আর প্রথম প্রেমিকার ফোন নাম্বার কেউ সহজে ভোলে না। ফোনটা নামিয়ে রেখে বৃষ্টির দিকে তাকিয়ে অর্ঘ্য বলল, একবার ট্রাই করে দেখব। বৃষ্টি স্নাতা এক গাল হেসে বিরিয়ানির প্যাকেটটা অর্ঘ্যর দিকে বাড়িয়ে দিল। প্রিয় নতুন, আমার পছন্দের এক ভাঁড় দুধ চা আর তোমার মধ্যে অদ্ভুত একটা মিল খুঁজে পেয়েছি জানো। দুজনের ক্ষেত্রে এই দুটো শব্দ খুব কমন, অল্প চিনি। ইতি, কলকাতা। আচ্ছা, মানুষের জীবন ঠিক কতটা বড়? দক্ষিণ ভারতের এই পাহাড়গুলোর মতন বড়, নাকি ট্রেনটা এইমাত্র যে স্টেশনের উপর দিয়ে ছুটে বেরিয়ে গেল সেই স্টেশনটার নামের মতন বড়? এই প্রশ্নটা অর্ঘ্যকে করতে গিয়ে বৃষ্টি দেখল অর্ঘ্য এক মনে সিটের উপর উল্টো করে রাখা ফোনটার দিকে তাকিয়ে কি যেন একটা খুব মন দিয়ে ভাবছে। বৃষ্টি নোটিস করেছে লাঞ্চে ওর কাছ থেকে 2 চামচ বিরিয়ানি খাওয়ার পর থেকেই অর্ঘ্যর আর কিছুতেই যেন মন নেই। দুরন্ত এক্সপ্রেসের প্রথম স্টপ রেনিগুন্টা। এই রেনিগুন্টার ঠিক আগেই আসে ভারতবর্ষের 2য় বৃহত্তম নামের রেল স্টেশন VN রাজুভারিপেটা। পুরো নামটা বলতে গিয়ে একবার বৃষ্টি স্নাতার জিভ পকেটে রাখা হেডফোনের তারের মতোই জড়িয়ে গেছিল। তারপর থেকে বৃষ্টি স্নাতার কোনোদিন পুরো নামটা বলার চেষ্টাই করে। ও ছোটবেলা থেকেই এরকম, প্রথম চেষ্টাতেই বুঝে যায় কোনটা ওর দ্বারা হবে আর কোনটা হবে না। তাই জীবনে যেগুলো ওর দ্বারা হবে না সেগুলো আর দ্বিতীয়বার ট্রাই করেই দেখে না। বৃষ্টির জীবনে আমার দ্বারা হবে না লিস্ট শুরু হয়েছে মন খারাপ করা দিয়ে, আর শেষ হয়েছে 10টা 5টা চাকরি করা দিয়ে। কেউ বলে বৃষ্টি নাকি পাহাড়ি ঝর্ণার মতো ছটফটে, আবার কেউ বলে ও নাকি 90s নায়িকাদের খোলা চুলের মতো এলোমেলো।
বৃষ্টি কিন্তু খুব ভালোভাবেই জানে ও আসলে কি। বাবা মাথায় হাত বুলিয়ে ওকে ওই নামেই ডেকে বলতেন পাগল একটা। May I have your attention, please? 12246 Yaswantpur Howrah Duronto Superfast Express is coming on platform number 4. ফোন থেকে চোখ তুলে হাত ঘড়ির দিকে তাকিয়ে অর্ঘ্য দেখল 4:21 বাজে। নির্দিষ্ট সময় ঠিক 32 মিনিট আগেই রেনিগুন্টা স্টেশনে ট্রেন পৌঁছে গেছে। ত্রয়ীর আচমকা মেসেজটা আসার পর থেকে অর্ঘ্য যেন কেমন একটা লাগছে। ট্রেন ছাড়বে 4:55 হাতে কিছুটা সময় আছে দেখেই অর্ঘ্য বলল, একটু ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে হেঁটে আসি। আপনি যাবেন? না, আমি আপনার সঙ্গে প্ল্যাটফর্মে হাঁটতে যাব না। আচমকা কড়া গলায় না শুনে অর্ঘ্য রীতিমতো থতমত খেয়ে গেল। মাত্র কয়েক ঘন্টার আলাপে কি এই প্রস্তাবটা দেওয়া ভুল হলো? এই প্রশ্নের উত্তর পেতে অর্ঘ্যর সময় লাগলো মাত্র 10 সেকেন্ড। তার চেয়ে বরং চলুন স্টেশন থেকে বেরিয়ে বাইরের রাস্তাটায় গিয়ে চা খেয়ে আসি। এক মিনিট, বাইরের রাস্তাতে মানে ট্রেনটা যদি আরে শুনুন, ওহো। অর্ঘ্যকে আর কিছু বলার সুযোগ না দিয়েই এক প্রকার ঠেলতে ঠেলতে ট্রেন থেকে নামিয়ে পাশের বাঙালি পরিবারের একজনকে ব্যাগ দুটো একটু দেখতে বলে বৃষ্টি এক লাফে ট্রেন থেকে নেমে গেল। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যেখানে তিরুপতি যাওয়ার বাসগুলো দাঁড়িয়ে থাকে ঠিক তার পাশেই একটা ফাস্ট ফুডের দোকানের লাগোয়া টি স্টল। দুজনে হাঁটতে হাঁটতে দোকানের সামনে এসে দাঁড়ালো। অর্ঘ্য বাইরে দাঁড়িয়ে জায়গাটা দেখছে আর বৃষ্টি স্নাতা দোকানের ভেতরে ঢুকলো চায়ের অর্ডার দিতে। আমারটায় অল্প চিনি কিন্তু। জো হুকুম। দুটো চায়ের অর্ডার দিয়ে বাইরে এসে পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে অর্ঘ্যর দিকে এগিয়ে দিল বৃষ্টি স্নাতা। নো থ্যাংক ইউ, আই ডোন্ট স্মোক। আপনি কলকাতার বিরিয়ানি ভালোবাসেন না, স্মোক করেন না, আর কি কি করেন না বলুন তো? এর মধ্যেই একটা বাচ্চা ছেলে ট্রেতে করে 2 কাপ চা নিয়ে এসে কম চিনি দেওয়া চায়ের কাপটা অর্ঘ্যকে আঙুল দেখিয়ে চিনিয়ে দিল। হ্যাঁ, চায় ফুঁ দিয়ে খাই না। চিয়ার্স। আরে আরে কি করছেন, জিভ পড়ে যাবে তো। অভ্যেস আছে। কয়লার আঁচে তৈরি চা, গন্ধটাই আলাদা। এই আপনি রাজ্যকে কখনো বাবুঘাটের প্রথম আঁচের চা খেয়েছেন? না। মাঝরাতে ভালভাত সিংয়ে গিয়ে আলু পরোটা আর চাটনি, এক্সাইড মোড়ে সাইমাতে মাটন লিভার আর পরোটা, রাধু বাবুর দোকানে চিকেন স্টু, একাডেমির ভেতরে আলু রোল আর ফিশ চপ, ধর্মতলার অশোকাবারে ড্রাই চিলি চিকেন, হিন্দুস্তান সুইটসের ডালপুরি। শেষেরটা খেয়েছি, রবিবার সকালে বাবা মাঝে মধ্যেই নিয়ে আসতেন। বাকিগুলো এখনো টেস্ট করা হয়নি। বাকিগুলো টেস্ট করা হয়নি শুনে বৃষ্টি অর্ঘ্যর দিকে এমনভাবে তাকালো যেমনটা 10 টাকা ভাড়া দেওয়ার জন্য 100 টাকার নোট বার করলে কলকাতার অটোওয়ালারা তাকায়। অর্ঘ্য খুব ভালো করেই বুঝতে পারল বাংলা ভাষা এবং পদবীর ব্যবহারের পর বৃষ্টি স্নাতার তৃতীয় মনোলগের টপিকটা কি হতে চলেছে। ঠিক হলো তাই। চায়ের কাপটা টিপ করে ডাস্টবিনে ফেলে সিগারেটে একটা লম্বা টান দিয়ে বৃষ্টি শুরু করলো। কলকাতার ভেতরে আরো একটা কলকাতা আছে জানেন, আর সেখানে যদি আপনি আমার সঙ্গে জাস্ট একবার যান না, না, আমি আপনাকে এবার আর অর্ঘ্য বিরক্ত হলো না, বরং বৃষ্টি স্নাতার কথাগুলো শুনতে শুনতে চোখের সামনে একটা অন্য কলকাতাকে সে দেখতে পাচ্ছিল। সত্যিই তো, 18 বছর কলকাতায় থেকে এই এত কিছু অর্ঘ্য মিস করে গেছে। ভেবে একটু অবাকই লাগছিল, তার থেকেও বেশি যেটা লাগছিল সেটা হলো ভালো। অর্ঘ্যর ঘোর ভাঙল বৃষ্টির আচমকা চিৎকারে। কেস খেয়েছে 4:54। চায়ের দাম আগে দিয়ে নিয়েছি, ও আপনি তাড়াতাড়ি চলুন। লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা হলুদ অটো আর লোকজনের ভিড় এড়িয়ে ছুটতে ছুটতে দুজনে ওভারব্রিজের উপর উঠল। কি অদ্ভুত, এর মধ্যেও হাঁপাতে হাঁপাতে বৃষ্টি হাসছে। অর্ঘ্য দেখতে পেল জোরে হর্ন দিয়ে ট্রেনটা একটু একটু করে প্ল্যাটফর্ম ছেড়ে এগিয়ে যাচ্ছে। এক ছুটে ওভারব্রিজ থেকে নেমেই সামনে B5 কামরা। এখান থেকে B2 কামরা পর্যন্ত পৌঁছতে আরও বেশি সময় লাগবে, তাই এক লাফে B5 কামরায় উঠে অর্ঘ্য সবে DDL যে রাজের মতো সিমরানের উদ্দেশ্যে হাতটা বাড়িয়ে দিয়েছে, ঠিক এমন সময় গেটের হ্যান্ডেল ধরে আমাদের গল্পের সিমরান মানে বৃষ্টি স্নাতা নিজেই ট্রেনে উঠে এল। আপনি কি শাহরুখ খান নাকি? আরেকটু হলে কেলেঙ্কারি হয়ে যাচ্ছিল আমার জন্য। আগে হ্যাঁ, আপনার হাতটা ধরে ট্রেনে উঠলে আপনি তো আমার প্রেমে পড়ে যেতেন, তখন কি হতো? প্রশ্নটা ছুড়ে দিয়ে উত্তরের তোয়াক্কা না করে বৃষ্টি স্নাতা B2 কামরার দিকে এমনভাবে চলে গেল যেন কিছুই হয়নি।
ওকে দেখে কে বলবে যে আর একটু হলেই ওর জন্য ট্রেনটা মিস হয়ে যাচ্ছিল। নিজেদের কামরায় ফিরে গিয়ে অর্ঘ্যর অনেক কিছুই বলতে ইচ্ছে করলো, কিন্তু বলতে গিয়ে মুখ দিয়ে বেরিয়ে এলো মাত্র 3টে শব্দ। আপনি একটা পাগল। সে আপনি আমাকে যতই পাগল বলুন, শুনুন আপনি কিন্তু গুছিয়ে চাপ খেয়ে গিয়েছিলেন, মানে মুখটা জাস্ট এইটুকু হয়ে গিয়েছিল। ভীতু কোথাকার। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি কি ছোট থেকেই এরকম, নাকি ফালতু বকার কোনো কোর্স করেছেন? ঠিক এমন সময় উল্টো দিক থেকে আসা একটা ট্রেন ওদের ট্রেনের পাশ দিয়ে খুব আওয়াজ করে বেরিয়ে গেল। বৃষ্টি স্নাতা ঠিক কি উত্তর দিল সেটা অর্ঘ্য ছাড়া কেউ শুনতে পেল না। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে, তারপর রাত হলো। মাঝে দুবার চা ডিনারের জন্য 2টো ননভেজ থালি অর্ডার দেওয়া হলো। কিন্তু কলকাতা নিয়ে বৃষ্টি স্নাতার গল্প শেষ হলো না। রেলের নিয়ম রাত 10টার মধ্যে ডিনার সেরে আলো নিভিয়ে শুয়ে পড়তে হবে। এই ট্রেনে আবার রাত 10টার পর প্লাগ পয়েন্টগুলো কাজ করে না। অতএব গল্প থামিয়ে বৃষ্টি এক লাফে উঠে গেল আপার বার্থে। ওঠার সময় ইয়ার্কি আর আশ্বাস মেশানো গলায় বলে গেল, রাতে ভয় পেলে ডাকবেন কেমন, আমি তো উপরেই আছি। হ্যাঁ আপনি আছেন বলেই তো ভয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গুড নাইট গুড নাইট। লাইট অফ করে চাদরটা টেনে অর্ঘ্য শুয়ে পড়ল। ট্রেনটা এখন একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। এই শব্দটা ওর খুব পরিচিত। কৌতূহল বশত জানলার পর্দাটা একটু সরাতেই অর্ঘ্য দেখল কৃষ্ণা নদীর চারদিকে অষ্টমীর রাতের মতন আলো ঝলমল করছে। মাঝে মাঝে পর্দার ফাঁক দিয়ে আলো ঢুকে পড়ছে ট্রেনের কামরায়। একটু পরেই ট্রেন ঢুকবে বিজয়ওয়াড়া স্টেশনে। কেন জানি না অর্ঘ্যর যেন সব কিছুই কেমন ভালো লাগছে। আচ্ছা, মন ভালো থাকলে কি কারণ ছাড়াই সব কিছু ভালো লাগে? কে দেবে এই প্রশ্নের উত্তর? আস্তে আস্তে সব যেন কেমন শান্ত হয়ে আসছে। অর্ঘ্য বুঝতে পারল অনেক দিন পর চেনা রুটিনের বাইরে জীবনে নতুন কিছু ঘটছে। নতুন কলকাতা, নতুন বন্ধু, আরো কত যে নতুন তার জন্য অপেক্ষা করে আছে কে জানে। আচমকা অর্ঘ্য দেখল আপার বার্থ থেকে একটা ছায়ামূর্তি মাথা বাড়িয়ে জিজ্ঞেস করলো, বিজয়ওয়াড়া স্টেশনে দারুণ আইসক্রিম পাওয়া যায় শুনেছি, আপনি আইসক্রিম খান? অর্ঘ্য মনে মনে ভাবল, না, শাহরুখ খান। যদি আপনার প্রেমে পড়ে যাই তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। প্রিয় উত্তর, তুমি বরাবরই আনপ্রেডিক্টেবল। আমি প্রশ্নের উপরে তোমার জন্য অপেক্ষায় থাকি, আর তুমি নিস্তব্ধতার পরে দীর্ঘ নিঃশ্বাস হয়ে আমার চুল ঘেঁটে দিয়ে চলে যাও। ইতি, কলকাতা। অঞ্জলির লাইনে দাঁড়িয়ে হাত দুটো মুখের কাছে জড়ো করে অর্ঘ্য এক মনে ঠাকুরমশাইয়ের মন্ত্রগুলো খুব মন দিয়ে শোনার চেষ্টা করছে। মাঝে মাঝে দু একটা শব্দ গ্যালোপিং ট্রেনের মতো হুশ করে কান ঘেঁষে বেরিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু অর্ঘ্য ছেড়ে দেওয়ার পাত্র নয়। ওই শব্দটার মতন কাছাকাছি শুনতে একটা শব্দ উচ্চারণ করে ও স্মার্টলি পরের শব্দে চলে যাচ্ছে। আর মাঝে মাঝে শুধু এক চোখ খুলে দুর্গা ঠাকুরের মুখের দিকে তাকিয়ে সরি বলে আবার চোখ বন্ধ করে নিচ্ছে। পুরোহিত মশাই এবার একটু থামলেন। সবাই হাতের ফুল বেলপাতাগুলো মায়ের পা উদ্দেশ্য করে ছুড়ে দিচ্ছে, শুধু দুজন বাদে। অর্ঘ্য পেছন ঘুরে দেখল ত্রয়ী এবং বৃষ্টি স্নাতা নিজেদের মধ্যে হাসাহাসি করছে, আর হাতে থাকা ফুল বেলপাতাগুলো অর্ঘ্যর মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারছে। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু ফুল বেলপাতার পর এবার পাশে দাঁড়ানো কাকিমার পুজোর থালা থেকে সন্দেশ এবং গোটা আপেল উড়ে এলো অর্ঘ্যর মাথা লক্ষ্য করে। অর্ঘ্য কোনো রকমে মাথা বাঁচিয়ে এক ছুটে প্যান্ডেল থেকে বেরিয়েই দেখল ব্যাঙ্গালোরের অফিসের মেন গেট। এ কি, গেটের সামনে ল্যাপটপ খুলে বসে আছে অর্ঘ্যর অফিসের কলিগ অভিষেক মিত্র। সে অর্ঘ্যকে দেখে হাসতে হাসতে বলছে, আগে বসকে সিসিতে রেখে মেল কর, না হলে ঢুকতে দেব না। অর্ঘ্য তাড়াতাড়ি মেল করার জন্য ল্যাপটপটা খোলার আগেই ওর চোখ দুটো খুলে গেল। অর্ঘ্য দেখল সে এখন দুরন্ত এক্সপ্রেসের লোয়ার বার্থে শুয়ে আছে।
দিনটা ষষ্ঠী, মানে যেদিন ওর 7 বছর পর কলকাতায় আসার কথা। ঘুম থেকে উঠে স্বপ্নের কথাটা ভেবে একটু হাসিই পেল। মা শুনলে বলতো, উল্টো পাল্টা খেয়ে পেট গরম হয়েছে, বেশি করে জল খা। বাবা শুনলে বলতো, সাবকনশিয়াস মাইন্ড, তার সঙ্গে ওয়ার্ক প্রেশার। অর্ঘ্য অবশ্য খুব ভালো করেই জানে এই দুটোর একটাও নয়। আসল কারণটা হলো ভয়। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, অনেকটা পরীক্ষার আগের দিনের রাতের মতন। হাতের সময় খুবই কম। সাজেশন পেপার দেখে তাড়াতাড়ি উত্তরগুলো একবার ঝালিয়ে নিতে হবে। পালিয়ে বাঁচা নাকি বেঁচে পালানো, কোনটা শুনতে ঠিক লাগবে সেটা কলকাতা ঢোকার আগেই ভেবে ফেলতে হবে। তারপর তৈরি করতে হবে একটা সলিড কারণ। ব্যাস, তাহলেই আগামী 2 সপ্তাহ ফুল টস বলের মতন উড়ে আসা প্রশ্নগুলোকে স্টেপ আউট করে সোজা বাপি বাড়ি যা বলে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিতে পারবে সে। এই এত কিছু ভাবতে ভাবতে কখন যে বৃষ্টি স্নাতা আপার বার্থ থেকে নেমে সামনে এসে দাঁড়িয়েছে সেটা অর্ঘ্য দেখতেই পেল না। গুড মর্নিং। বাবারে, ঘুমিয়ে চোখ দুটো তো পুরো ফুলিয়ে ফেলেছেন। হেভি ঘুম হয়েছে বলুন। আরে কাল রাতে আপনাকে কত করে ডাকলাম আইসক্রিম খেতে যাওয়ার জন্য, আপনি গেলেন না বলে। আপনারা যাওয়া হলো না? না না, আমাকে একাই যেতে হলো শেষ পর্যন্ত। একা গেলেন? আচ্ছা, আপনার জীবনে ভয় বলে জাস্ট কিছু নেই বলুন? এই জানেন, কাল রাতে ট্রেন থেকে নামার সময় একটু ভয় করছিল। এই প্রথম বৃষ্টি স্নাতার সাথে একটা ছোট্ট মিল খুঁজে পেয়ে অর্ঘ্যর মনে মনে খুব আনন্দ হলো। ভয় জিনিসটা তার মানে বারোয়ারি দুর্গাপুজোর মতন। আপনি 51 টাকা চাঁদা দিন অথবা 101 টাকা, অষ্টমীর দিন ভোগের বাটির সাইজটা সবার জন্যই এক। যাক, শুনে ভালো লাগলো আপনিও ভয় পান। তাহলে আপনিও আমারই মতো ভীতু কোথাকার। ও বাবা, এখনো মনে রেখেছেন? তবে আমি কিন্তু ভয়টা অন্য কারণে পাচ্ছিলাম। অন্য কারণে মানে? যদি আইসক্রিমটা না পেতাম, বিশ্বাস করুন, তাহলে জীবনের একটা দারুণ এক্সপিরিয়েন্স মিস হয়ে যেত। একবার ভাবুন, রাত্রিবেলা ফাঁকা স্টেশন, সঙ্গে আইসক্রিম। আপনি মিস করলেন কিন্তু। মোটেই না, এমনিতেও রাত্রিবেলা আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে। আমার আবার না খেলে ঠান্ডা লেগে যাবার চান্স থাকে। আচ্ছা, উত্তরগুলো আপনার আগে থেকেই রেডি করা থাকে বলুন? আরে রাগ করছেন কেন? না, রাগ সে মোটেই করছে না। বরং যুবরাজ সিং এর সামনে স্টুয়ার্ট ব্রড সেজে দাঁড়িয়ে থাকতে অর্ঘ্যর কিন্তু বেশ ভালোই লাগছে। ভগবান নিশ্চয়ই অর্ঘ্যর জীবনের চিত্রনাট্য লেখার সময় ডেডলাইনের প্রেসারে ছিলেন, না হলে যা যা ভালো অনুভূতি সবকিছু একেবারে লিখে দিলেন কেন? না, এই প্রশ্নের উত্তর অর্ঘ্যর জানা নেই। যেটা জানা আছে সেটা হলো, দুরন্ত এক্সপ্রেসের পরবর্তী স্টপ ভুবনেশ্বর আসতে এখনো প্রায় ঘন্টাখানেক বাকি। আর বৃষ্টি স্নাতার মতে স্টেশনে নেমে ব্রেকফাস্ট কেনার চেয়ে ভালো অপশন নাকি আর কিছুই হতে পারে না। তাই আপাতত জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকা ছাড়া ওদের আর বিশেষ কিছুই করার নেই। ট্রেনটা এখন একটা বিশাল বড় জলাশয়ের পাশ দিয়ে ছুটে চলেছে। কত নাম না জানা পাখি আর মাছ ধরার নৌকা হুশ করে এসে ট্রেনের গতির কাছে হার মেনে আবার হারিয়ে যাচ্ছে। চিল্কা হ্রদ, ছোটবেলায় বইতে পড়েছি। এখানে ডিসেম্বর থেকে জুন মাস পর্যন্ত নোনা জল থাকে। জুলাইয়ে বর্ষা আসার পর আবার জলটা হয়ে যায় মিষ্টি। কি অদ্ভুত না? বৃষ্টির তো ওটাই জাদু, হঠাৎ করে এসে সবকিছু কেমন মিষ্টি করে দেয় বলুন। এই বলুনের উত্তরে কমপক্ষে একটা হ্যাঁ ঠিক বলেছেন বলে পরের কথায় চলে যাওয়াই যেত। কিন্তু এই প্রথমবার বৃষ্টি স্নাতাকে একটু ভাবতে হলো। না, উত্তর দেওয়ার জন্য নয়, ভাবতে হলো প্রশ্নটার জন্য। দুটো চা বলি? হ্যাঁ হ্যাঁ, আমারটায় অল্প চিনি, রাইট? হুম, এখন কিন্তু একটু একটু চিনি। হ্যাঁ বাবু মশাই, জিন্দগি বড়ি হোনি চাহিয়ে লম্বি नहीं। পাশে বসা অবাঙালি ভদ্রলোকটি এইমাত্র ফেসবুক রিল লেখা শেষ করে ফোনটা পকেটে ঢোকালেন। খুব দ্রুত গতিতে ট্রেনটা ছুটছে, আর তার চেয়েও দ্রুত গতিতে ছুটছে সময়। 2013 সাল পর্যন্ত যেটি ছিল পৃথিবীর সবচেয়ে বড় রেলওয়ে প্ল্যাটফর্ম, সেই খড়গপুর স্টেশনের ওপর দিয়ে অনেকক্ষণ আগেই কয়েক সেকেন্ডে ছুটে বেরিয়ে গেছিল ট্রেনটা। এখন সবুজ ধান ক্ষেতের মধ্যে বড় বড় গাছগুলো
আর রাস্তার মোড়ের পুজো প্যান্ডেলগুলো এমনভাবে ছুটে বেরিয়ে যাচ্ছে যেন ওদের বড্ড তারা বাকি কো প্যাসেঞ্জারদেরও। তারা আপাতত ছড়িয়ে থাকা জিনিসপত্র গুছিয়ে ব্যাগে ঢোকাতে ব্যস্ত। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ঢুকবে হাওড়া স্টেশনে। স্মৃতি ছাড়া যদিও অর্ঘ্যর আর কিছুই ফেলে যাওয়ার নেই, তবুও সে একবার ভালো করে চোখ বুলিয়ে নিচ্ছে চারদিকে। এদিকে বৃষ্টিস্নাতা ব্যস্ত ফোনে একের পর এক ঢুকতে থাকা মেসেজগুলো সামলাতে। উফ বাবা, এতক্ষণে নেটওয়ার্ক এলো। বাবা রে, বন্ধুদের কত প্ল্যান। পুজোর সময় প্ল্যান করা বন্ধুদের জন্মগত অধিকার, বুঝলেন না? আর লাস্ট মোমেন্টে ক্যান্সেল করা জন্মগত স্বভাব। প্ল্যান করে আজ পর্যন্ত কোনো ভালো কাজ হয়নি জানেন, যা হয়েছে হুট করে হয়েছে। বেশ তো, তাহলে হুট করেই বেরিয়ে পড়ুন না। ওটাই করব, কিন্তু তার আগে বলুন, 7 বছর পর কলকাতায় ফিরছেন, আজ রাতে নিশ্চয়ই বন্ধুদের সঙ্গে গুছিয়ে পার্টি করবেন। না, কলকাতা ছেড়ে যাওয়ার পর থেকে বন্ধুদের সঙ্গে বিশেষ যোগাযোগ নেই। ওই দেখা হলে হাই হ্যালো বলবো, ব্যাস এইটুকুই। তাছাড়া এই কদিন বাড়িতেই থাকবো ঠিক করেছি। অফিসের গ্রুপ প্রজেক্টের জন্য যে কোনো সময় অনলাইন মিটিংয়ের ডাক আসতে পারে। বাহ, আপনার দারুণ প্ল্যান তো। মানে আপনি ব্যাঙ্গালোর থেকে কলকাতায় এলেন গ্রুপ প্রজেক্টের জন্য অনলাইন মিটিং করতে। তা এই প্ল্যানটা করবার সময় নিশ্চয়ই খালি পেটে ছিলেন, বলুন না? মানে আমি শুনেছি বেশিক্ষণ খালি পেটে থাকলে না মানুষের মাথা কাজ করে না। ও আচ্ছা, আর আপনার তো পেট ভরা থাকলেও করে না। কলকাতার বিরিয়ানির টেস্ট বাড়াতে ট্রেনের বাজে বিরিয়ানি অর্ডার দেওয়া, স্টেশনের বাইরে চা খেতে গিয়ে প্রায় ট্রেন মিস করে ফেলা, তারপর রাত্রিবেলা অর্ঘ্যর কথা শেষ হওয়ার আগেই যশবন্তপুর হাওড়া দুরন্ত এক্সপ্রেসের মোট 29 ঘন্টা 50 মিনিটের জার্নিটা শেষ হলো। জীবন মানুষকে কখনো হাসতে শিখিয়েছে, কখনো বা কাঁদতে। তার চেয়েও বেশি যেটা শিখিয়েছে সেটা হলো প্র্যাকটিক্যাল হতে। তাই বলছি, এই অপরিষ্কার স্টেশনে নেমে আর যাই হোক পুজো পুজো গন্ধ নাকে আসাটা বড্ড বাড়াবাড়ি। ওটা এলো কুলিদের আবদার আর মানুষের ভিড় টপকে বাইরে বেরিয়ে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডের সামনে এসে। তাহলে এবার সোজা বাড়ি, মানে যাদবপুর, তাই তো? আমার তো তাই প্ল্যান। আর আপনার? বৃষ্টিস্নাতার উত্তরটা কানে আসার আগেই অর্ঘ্যর কানে এলো একটা বাইকের হর্ন। আরোহী ছেলেটি বাইক থামিয়ে মাথা থেকে হেলমেটটা খুলতেই বৃষ্টিস্নাতা তার দিকে তাকিয়ে আনন্দে প্রায় লাফিয়ে উঠল। Dude, you came to receive me. তুই আমাকে রিসিভ করতে আসবে আমি জাস্ট ভাবতে পারিনি। ও গড, কতদিন পর দেখছি তোকে। উত্তরে ছেলেটি কি বলল সেটা আর অর্ঘ্যর কানে গেল না। অর্ঘ্য শুধু দেখল বৃষ্টিস্নাতা এক লাফে বাইকে উঠে বসতেই ছেলেটি হেলমেট পরে বাইকটা স্টার্ট দিল। খুব জোরে ছুটছে বাইকটা, তার চেয়েও জোরে ছুটছে সময়। পেছন ফিরে তাকিয়ে হাত নাড়তে নাড়তে বৃষ্টিস্নাতা কলকাতার ভিড়ে মিশে গেল। গাড়ির হর্ন আর লোকজনের কথাবার্তা ছাপিয়ে দূরের কোনো প্যান্ডেল থেকে ভেসে আসছে একটা পরিচিত গান, হাল কেসা হ্যায় জনাব কা। ডিসেম্বর টু জুন চিল্কা হ্রদের জলের মতন নোনতা। সাত বছর পর কলকাতায় এসে প্রথম প্রশ্নের উত্তরটা অর্ঘ্য নিজেকেই দিল। প্রিয় সময়, একদিন হিসেব করে দেখলাম 1 সেকেন্ড বলতে 1.13 সেকেন্ড সময় লাগে। তারপর থেকে আমি আর তোমার দপ্তরে ঢুকে হাজিরার খাতায় সই করিনি। ইতি কলকাতা। পুজো মানেই শরতের আকাশে পেঁজা তুলোর মতন মেঘ, পূজা বার্ষিকীর নতুন প্রিন্টের গন্ধ, কাশফুলের ঘন ঘন মাথা নাড়া এবং অবশ্যই বিজ্ঞাপনের হোর্ডিংয়ে ঢাকা কলকাতার রাস্তাঘাট। এসব দেখলেই সময় কেমন থমকে দাঁড়ায় বলুন? সময় থমকে দাঁড়াক তাতে ক্ষতি নেই, কিন্তু গাড়ি যেন থমকে না দাঁড়ায়। ঘড়িতে বিকেল 5:21 আর স্টুডিওতে আপনার সঙ্গে আমি পৌলমী। ব্রেকের ওপারে আপনার জন্য থাকছে পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা মান্নাদের কণ্ঠে আরও একটি পুজোর গান। কিন্তু তার আগে ট্রাফিকের হালচাল। এসি नहीं चलेगा साहब। এই শুনে ক্যাবে উঠেই জানলার কাছ নামিয়ে দিল অর্ঘ্য। ষষ্ঠীর বিকেলে
আটপৌরে সাজে সেজে উঠেছে শহর কলকাতা। জানলা দিয়ে বাইরেটা দেখতে দেখতে গাড়িতে চলা রেডিওর আওয়াজ কানে আসছে অর্ঘ্যর। ট্রাফিক আপডেট বলছে হাওড়া ব্রিজে গাড়ির প্রেশার একটু বেশি। তাই ড্রাইভার দাদা অর্ঘ্যর পারমিশন নিয়ে গাড়ির মুখটা ঘুরিয়ে দিলেন দ্বিতীয় হুগলি সেতুর দিকে। এতে নাকি অনেক তাড়াতাড়ি ডেস্টিনেশনে পৌঁছে যাওয়া যাবে। যদিও অর্ঘ্যর বাড়ি ফেরার তেমন কোনো তাড়া নেই। পুজোর সময় কলকাতা শহরের বাঙালিয়ানা রাতারাতি যেন আরো কিছুটা বেড়ে যায়। সবাই ব্যস্ত বাঙালি সাজতে। এই সময় আপনি চাইনিজ রেস্টুরেন্টে ঢুকে একটু খুঁজলেই চিলি পোস্ত অথবা হাক্কা বিউলি ডালও পেয়ে যেতে পারে। এই 5টা দিনের জন্য এক্সকিউজ মির বদলে মুখ থেকে বেরিয়ে যায় দেখি একটু, এবং অবশ্যই রেডিওতে চলে বাংলা গান। ঠিক যেমন এখন বাজছে আমি তার ঠিকানা রাখিনি। গানটা শুনতে শুনতে সিটে গা এলিয়ে আরাম করে বসলো অর্ঘ্য। 7 বছর পর ফিরে এসে কলকাতাকে যতটা অচেনা লাগবে ভেবেছিল ততটা কিন্তু লাগছে না। তার একটা কারণ অবশ্য বৃষ্টি স্নাতা। অদ্ভুত একটা মেয়ে, যেমন দুম করে এলো তেমনি দুম করে চলেও গেল। ঠিক করে বাই বলার সময়টাও দিল না। এসব ভাবতে ভাবতেই ক্লান্তিতে চোখ দুটো বুজে এলো অর্ঘ্য। ট্রাফিক সিগন্যাল, মানুষজনের ভিড় আর নো এন্ট্রি বোর্ড এড়িয়ে ঠিক 7:30টার সময় গাড়িটা এসে থামলো একটা 3তলা ফ্ল্যাটের মেইন গেটের সামনে। ভাড়া মিটিয়ে দিতেই ড্রাইভার দাদা গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেলেন। অর্ঘ্যর আবার নিজেকে একা লাগলো, যেমনটা লেগেছিল 7 বছর আগে এই গেটটা দিয়ে বেরোনোর সময়। ঘরের রংটা পাল্টেছে, পাল্টে গেছে বাবা চশমার ফ্রেমটাও। ডাইনিং রুমের টিভিটাও নতুন। আগের টিভিটার কি হলো জিজ্ঞেস করায় মা বলল ওটাই ঠিক করে আওয়াজ শোনা যেত না, এটাই নাকি কেউ কারুর কানে কানে কথা বললেও ক্লিয়ার শোনা যায়। সত্যি অনেক কিছু পাল্টে গেলেও মা কিন্তু একটুও পাল্টায়নি। হ্যাঁ রে, ওখানে ঠিক মতন খাওয়া দাওয়া করার সময় পাস না বল। আচ্ছা, চাকরিটা এবার চেঞ্জ করে কলকাতা আসতে পারবি না? এই বাবু, সত্যি কথা বলতো, তুই কি সারা জীবন একাই থাকবি? ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসতেই এরকম এক গাদা প্রশ্ন উড়ে এলো অর্ঘ্যর দিকে। মা এতদিন অনেক যত্ন করে প্রশ্নগুলো জমিয়ে রেখেছিল অর্ঘ্যকে সামনাসামনি জিজ্ঞাসা করবে বলে। তবে বাবা কিন্তু এসবের মধ্যে নেই, কোনোদিনই ছিল না। ডাইনিং টেবিলে বসে বাবার যেটাকে ভালো লাগে সেটাকে ভালো, আর যেটা খারাপ লাগে সেটাকে একটু ডাল দাও বলে ঠিক পরের টপিকে চলে যায়। না, আজ অবশ্য বাবা ডাল চায়নি, বরং চেয়েছে অর্ঘ্য। মায়ের হাতের রান্নার জাদু নাকি টপিক চেঞ্জ করার চেষ্টায়, সেটা অবশ্য অর্ঘ্য ছাড়া কেউ বুঝতে পারেনি। তাড়াতাড়ি ডিনার সেরে নিজের ঘরে ঢুকে অফিসের ল্যাপটপটা খুলে বসলো অর্ঘ্য। গত 2-3 দিন অফিসের গ্রুপ প্রজেক্টের কোনো আপডেট নেওয়া হয়নি। মেল বক্সটা এতক্ষণে নিশ্চয়ই প্রণামীর থালার মতন ভরে গেছে। হ্যাঁ, ঠিক তাই। মেল বক্সটা খুলে সবকটা মেল পড়তে কেটে গেল আরও ঘন্টাখানেক। মাঝখানে শুধু 2বার মিনিট 5-এর ব্রেক নিয়েছিল সে। একবার গেছিল জলের বোতলটা রিফিল করতে, আর একবার ফেসবুক খুলে সার্চ করেছিল বৃষ্টি স্নাতা। না, পায়নি। এই নামের কোনো ফেসবুক প্রোফাইল এবং নামটা ফেসবুকে সার্চ করার কারণ দুটোর একটাও খুঁজে পায়নি অর্ঘ্য। বরং যেটা পেয়েছিল সেটা হলো সময়। কোনো তাড়া নেই, রাতে তাড়াতাড়ি ঘুমানোর নেই, সকালে উঠে অফিস যাওয়ার নেই। শুধু স্টাডি টেবিলের উপর রাখা আছে একটা গোল্ডেন কালারের সোনাটা রেস্ট ওয়াচ, যেটা অর্ঘ্য ইচ্ছে করেই কলকাতায় ফেলে গেছিল। ওই ঘড়িটার দিকে তাকিয়ে নিজের জীবনের গোল্ডেন টাইমটার কথা ভাবতে ভাবতে কখন যে চোখে ঘুম চলে এসেছিল সেটা অর্ঘ্য বুঝতেই পারেনি। আজকের সকালটা অন্য সকালগুলোর থেকে অনেকটা আলাদা। কাঁসর, ঘণ্টা, ঢাকের আওয়াজ ভেসে আসছে পাড়ার প্যান্ডেল থেকে। হাওয়ায় ভাসতে ভাসতে ধুনোর গন্ধ বিনা পারমিশনে ঢুকে পড়ছে অর্ঘ্যর ঘরে। পুজোর সময় পারমিশন শব্দটা অনেকটা মাধুরী দীক্ষিতের গালের পিম্পলের মতন আছে জানি, কিন্তু সেটা নিয়ে কারোর কিছু যায় আসে না। ঘুম থেকে উঠে অর্ঘ্যর প্রথমে 2 মিনিট লাগলো সপ্তমীর সকালটা বুঝে উঠতে। একটু আগেই মণিপিসি এসে চা দিয়ে গেছে। প্রথমটায় তো মণিপিসিকে দেখে চিনতেই পারেনি অর্ঘ্য। মণিপিসি অবশ্য অর্ঘ্যকে চিনেছে। অর্ঘ্য যখন ক্লাস 11, সেই তখন থেকে মণিপিসি অর্ঘ্যদের বাড়িতে সকালে রান্না করতে আসে।
ফ্রেশ হয়ে সোফায় এসে বসতেই অর্ঘর মনে পড়ল গতকাল বাড়ি ফেরার পথে মা বাবার জন্য ওর কিছু শপিং করার কথা ছিল। তবে বৃষ্টি স্নাতার আচমকা চলে যাওয়া আর কলকাতার হাওয়া ওর গতকালের সব প্ল্যানিং ভুলিয়ে দিয়েছিল। তাই আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে অর্ঘ বেরিয়ে পড়ল। আজ আর ক্যাব নয়, বাড়ি থেকে বেরিয়ে রিক্সা ধরে সোজা 8B। রিক্সা ভাড়া 10 টাকা বেড়েছে রাস্তাটাও। আগে মনে হয় অনেক তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যেত। যদিও রাস্তা বেড়ে যাওয়ার কোনো লজিক খুঁজে না পেয়ে একটু হাসি পেল অর্ঘর। আরে রাস্তা কি করে বাড়তে পারে? বাড়ে তো শুধু দূরত্ব, যেমনটা বেড়েছে ত্রয়ীর সাথে। 8Bর মোড়ে নেমে অটোতে উঠে সোজা গোল পার্ক, তারপর ফ্লাইওভারের নিচে দিয়ে একটু হাঁটলেই গড়িয়াহাট পৌঁছে যাওয়া যায়। তার আগে অবশ্য অটোটা দক্ষিণাপনের পাশ দিয়ে গিয়ে ঢাকুরিয়া ব্রিজে উঠেছিল। ওই সময়টুকু অর্ঘ ইচ্ছে করেই উল্টো দিকে তাকিয়েছিল। পুজোর সময় গড়িয়াহাটের দোকানগুলোর ব্যস্ততা যেন আরো 3 গুণ বেড়ে গেছে। সবাই ছুটছে, না আলাদা করে কোনো গন্তব্যের উদ্দেশ্যে নয়, ছুটতে ভালো লাগে বলেই হয়তো ছুটছে। অর্ঘ এই দলে পা মেলালো, না মিলিয়ে তো উপায়ও নেই। অর্ঘ খুব ভালো করেই জানে যে ভিড়ে তাল মিলিয়ে চলতে না পারলে সরে দাঁড়াতে হয়। তবে সমস্যা এটা নয়, সমস্যাটা হলো পুজোর সময় কলকাতা শহরে সরে দাঁড়ানোর জায়গাটা পর্যন্ত থাকে না। বাবার পছন্দের হাফ শার্ট আর মায়ের জন্য শাড়ি কিনে বেরিয়ে গড়িয়াহাট চেস ক্লাবটার সামনে সিগন্যালে এসে দাঁড়ালো অর্ঘ। সকালের দিকটা কলকাতা শহরে বেশ গরম থাকে, তার উপর এত আওয়াজ আর ট্রাফিকের এক্সট্রা প্রেসারে শহরটা যেন প্রেসার কুকার হয়ে গেছে। ঘন ঘন ট্রাফিক সার্জনের হুইসেল বলছে সেদ্ধ হতে আর বেশি সময় নেই। কপালের ঘাম মুছে এক পা বাড়াতেই সিগন্যাল লাল হয়ে গেল। আবার অপেক্ষা, কিন্তু এই অপেক্ষায় বিরক্তি নেই। হাতে আছে শুধু সময়, অনেকটা সময়। ডান দিকে ঘাড় ঘুরিয়ে অর্ঘ দেখল দাবার বোর্ডের ওপর একটা কালো ঘোড়া আড়াই ঘর এগিয়ে এসে একটা সাদা সৈন্য কেটে দিল। সিগন্যাল লাল থেকে সবুজ হলো। অর্ঘ সবে আবার ভিড়ের তালে পা মিলাতে যাবে, ঠিক এমন সময় পেছন থেকে ভেসে এলো একটা পরিচিত কণ্ঠস্বর। হ্যালো মিস্টার ভিতু কোথাকার, ফ্লাইওভারটা শেষে দারুণ একটা চা পাওয়া যায়, খাবেন? অর্ঘ পেছন ফিরে দেখল ডান দিকের ফুটপাত ধরে তার দিকে হাসতে হাসতে এগিয়ে আসছে একটা মেয়ে। ছোট করে কাটা অবাধ্য চুলগুলো এখন আর বাঁধা নেই। ঠিক এমন সময় কালো ঘোড়াটা আবার আড়াই ঘর এগিয়ে এলো রাজাকে কাটবে বলে। অর্ঘর হাত পা ছুড়ে চিৎকার করে বলতে ইচ্ছে করলো, চেকমেট! কিন্তু বলতে গিয়ে মুখ থেকে বেরিয়ে এলো মাত্র 2টো শব্দ, আপনি আবার? প্রিয় ডাকনাম। নাম ডাকের ভিড় টপকে যে কজন তোমার কাছে এসে পৌঁছেছে একমাত্র তারাই জানে তুমি কতটা ব্যক্তিগত। বাকিটা না হয় তোলা থাক, ঠিক যেমনটা তুমি আছো। ইতি, কলকাতা। সে আপনি যাই বলুন, পুজোর সময় কলকাতার কিন্তু একটা আলাদা জাদু আছে বস। আর সেটা দেখতে হলে আপনাকে টিকিট কেটে থিয়েটারে ঢুকতেও হবে না, শুধু এক ভাঁড় চা নিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকুন, ব্যাস হয়ে যাবে। হ্যাঁ, জাদুই বটে। আবার বৃষ্টি স্নাতার সাথে দেখা হয়ে যাওয়াটা জাদুর চেয়ে কম অবাক করা কিছু নয়। এক ভাঁড় চা শেষ করতে অর্ঘর অন্যদিন সময় লাগে 2 মিনিট। জাদু দেখার লোভে কিনা জানা নেই, তবে আজ 4.5 মিনিট হয়ে গেল, কিন্তু ভাঁড়ের চা এখনো শেষ হয়নি। এই 4.5 মিনিটে ও 3টে হলুদ ট্যাক্সিকে এসে দাঁড়াতে দেখেছে। একটি মেয়েকেও দেখেছে ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করতে। আর দেখেছে প্যান্ডেলের মাইকের আওয়াজকে টেক্কা দিয়ে কিভাবে বৃষ্টি স্নাতা অনর্গল কথা বলে যেতে পারে। চায়ে শেষ চুমুক দিয়ে ভাঁড়টা ডাস্টবিনে ফেলে পকেট থেকে মানি ব্যাগটা বার করলো অর্ঘ। 2টো চা আর 2টো বিস্কুট কত দাদা? আরে আরে কি করছেন?
আগের বার আপনি পে করেছিলেন মনে আছে? আজ আমি করব। ও তাহলে 2টো চা আর 3টে বিস্কুট করে দিন। আরো একটা বিস্কুট নিলাম দাদা। না, এবার আর অর্ঘ্য অবাক হলো না। বৃষ্টি স্নাতার সাথে 29 ঘন্টা 50 মিনিটের ট্রেন জার্নি অর্ঘ্য সমস্ত অবাক হওয়াকে অভ্যেসে পরিণত করে দিয়েছে। 2টো চা আর 3টে বিস্কিটের দাম মিটিয়ে শপিং ব্যাগ দুটো অর্ঘ্য হাতে তুলে নিল। এই আপনার পুজোর শপিং ডান? হ্যাঁ, মানে মা বাবার জন্য। আসলে গতকাল ফেরার পথেই কিনে নিয়ে যাব ভেবেছিলাম, তারপর যথারীতি ঝুলিয়েছেন। আচ্ছা দাঁড়ান, শুধু বাবা মার জন্য, নিজের জন্য কিছু কিনবেন না? না, সেরকম তো কোনো প্ল্যান নেই। ঠিক করেছেন, এমনিতেও প্ল্যান করে আজ পর্যন্ত কোনো ভালো কাজ হয়নি, যা হয়েছে হুট করে হয়েছে, তাই তো? এই নিয়ে দুবার বললেন। পারফেক্ট আছে। চলুন। চলুন মানে কোথায়? নিউ মার্কেট যাব। কয়েকটা জিনিস গড়িয়াহাটে পাইনি, ওখানে ঠিক পেয়ে যাব। আর আপনার নিজের জন্য শপিংটাও হয়ে যাবে। কিন্তু এখন মানে আরে চলুন, আমার সাথে জেরি আছে আর এক্সট্রা হেলমেটও আছে। জেরি? এক্সট্রা হেলমেট? অর্ঘ্যর মনে পড়ে গেল হাওড়া স্টেশনের বাইরে আচমকা এসে দাঁড়ানো সেই ছেলেটার কথা। না, এইভাবে দুজনের মাঝে ঢুকে পড়ার কোনো মানেই হয় না। অর্ঘ্য সবে একটা সলিড কারণ খুঁজছে পালিয়ে যাওয়ার, ঠিক এমন সময় বৃষ্টি স্নাতা বলল, দেখেছেন, জেরির সঙ্গে এখনো আপনার পরিচয়ই করানো হয়নি। এগিয়ে গিয়ে ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা একটা হলুদ রঙের স্কুটির দিকে আঙুল দেখিয়ে জেরিকে চিনিয়ে দিল বৃষ্টি স্নাতা। পরিচয় পর্বের পর সৌজন্যতার খাতিরে অর্ঘ্যকে অনেকবার বলতে হয়েছে, আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। কিন্তু আজ আর ওটা বলতে ইচ্ছে করল না। বরং হলুদ স্কুটিটার দিকে তাকিয়ে এক বুক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে অর্ঘ্য মনে মনে বলল, আপনার সাথে পরিচয় হয়ে হালকা লাগলো। ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে আর কতক্ষণ অপেক্ষা করতে হয়েছিল জানা নেই, কিন্তু জেরির জন্য অর্ঘ্য আর বৃষ্টি স্নাতাকে কলকাতার ট্রাফিকে একটু অপেক্ষা করতে হলো না। মাত্র 35 মিনিটেই জেরি ওদের নিয়ে পৌঁছে গেল এসপ্ল্যানেড। এই 35 মিনিটে স্কুটি চালাতে চালাতে বৃষ্টি স্নাতার কথা আর স্কুটির 2টো চাকা একবারের জন্য থামেনি, কিন্তু থেমে গেছিল অর্ঘ্যর সমস্ত কথা। গোটা রাস্তাটা অর্ঘ্যকে শুধু একটাই প্রশ্ন বারবার ভাবিয়েছে, একটা হলুদ রঙের স্কুটির নাম কি করে জেরি হতে পারে? শেষে আর থাকতে না পেরে বৃষ্টি স্নাতাকে প্রশ্নটা করেই বসল অর্ঘ্য। বৃষ্টি স্নাতা স্কুটি থেকে নেমে নিউ মার্কেটের দিকে হেঁটে যেতে যেতে বলল, রোমিও তো বলেই ছিল, হোয়াটস ইন আ নেম, মানে নামে কি আসে যায়? আপনি ভুল করছেন, ওটা জুলিয়েট বলেছিল, রোমিও না। ওই যে বললাম, নামে কি আসে যায়। এরকম একটা উত্তরের পর চুপ করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। কিছু কিছু মানুষ আছে যারা কথা খুঁজে না পেলে চুপ করে যায়। অর্ঘ্য ঠিক তার উল্টো, ও একবার চুপ করে গেলে আর কথা খুঁজে পায় না। অবশ্য এত আওয়াজের মধ্যে কথা বললেও সেটা বৃষ্টি স্নাতার কান পর্যন্ত পৌঁছতো না মনে হয়। গ্র্যান্ড হোটেলের সামনের ফুটপাথ থেকে বেরিয়ে বাঁদিকে গেলে নিউ মার্কেট। সপ্তমীর দুপুরেও নিউ মার্কেটের ভেতরে এত মানুষের ভিড় দেখে খুব অবাক লাগলো অর্ঘ্যর। আচ্ছা, কলকাতা শহরটা কি একদিন একটু শান্ত হয়ে বসতে পারে না? প্রশ্নটা নিজেকে করেই অর্ঘ্য বুঝল উত্তরটা ওর জানা। কলকাতা ছুটতে ভালোবাসে, কলকাতা ব্যস্ততা ভালোবাসে, কলকাতা ভালোবাসে নতুন করে ভালোবাসতে। ঠিক যেমন 7 বছর পর অর্ঘ্য আবার নতুন করে ভালোবাসতে শিখছে কলকাতাকে। এই নিউ মার্কেটে ঢুকে দরদাম করে জিনিস না কিনলে ঠিক পুজো পুজো ভাবটা আসে না, বলুন? কিন্তু এখানে তো প্রায় সব দোকানে ফিক্সড প্রাইস লেখা। সে তো কফি হাউসের ভেতরেও লেখা থাকে নো স্মোকিং। আরে মশাই, এটাই তো কলকাতার জাদু। আসুন আপনাকে দেখাচ্ছি। অর্ঘ্যর কাছে এটা জাদুই বটে। 2000 লেখা লাল পাঞ্জাবিটা 1100 টাকায় পাওয়া টুপি থেকে পায়রা বেরিয়ে আসার চেয়ে কম অবাক করা কিছু নয়। অর্ঘ্য যখন দাম শুনে 2000-এর নোটটা মানি ব্যাগ থেকে বার করতে গেছিল, ঠিক সেই সময় পেছন থেকে বৃষ্টি স্নাতা চেঁচিয়ে বলেছিল, 1000 টাকার 1 পয়সা বেশি দিতে পারবো না দাদা। শেষে অর্ঘ্যর অবাক হয়ে তাকিয়ে থাকা আর বৃষ্টি স্নাতার পাশের দোকানে যাওয়ার হুমকি শুনে দোকানদার 1100 টাকায় রাজি হয়ে গেছিল। বৃষ্টি স্নাতার এই ম্যাজিক শো চলেছিল আরও ঘন্টা 2। বাইরে তখন সপ্তমীর দুপুর গড়িয়ে
বিকেল হচ্ছে। কিন্তু কি অদ্ভুত, নিউ মার্কেটের ভিড়ে দাঁড়িয়ে অর্ঘ্য একটুও বিরক্ত হচ্ছে না, বরং ভালো লাগছে, খুব ভালো। এটা কলকাতা আর বৃষ্টি স্নাতা দুজনেরই জাদু। যেগুলো গড়িয়াহাটে পাওয়া যায়নি সেগুলো অবশ্য নিউ মার্কেটে পাওয়া গেল। দুটোর বদলে এখন অর্ঘ্যর হাতে 3টে শপিং ব্যাগ। নিউ মার্কেট থেকে বেরিয়ে হাত ঘড়ির দিকে তাকাতেই খিদেটা যেন দ্বিগুণ বেড়ে গেল অর্ঘ্যর। 4টে বেজে গেল, চলুন চলুন কিছু খেয়ে তারপর বাড়ি ফেরা যাবে। খাবেন? তাহলে চলুন, আপনাকে একটা দারুণ জায়গায় নিয়ে যাচ্ছি। যতটা জোর দিয়ে বৃষ্টি স্নাতা দারুণ শব্দটা উচ্চারণ করেছিল, তাতে অর্ঘ্যর এক্সপেকটেশন এক ধাক্কায় সুইজারল্যান্ড পৌঁছে গেছিল। জেরি ওদের নিয়ে ডেকাজ লেনের ঘিঞ্জি গলিটার সামনে দাঁড়াতেই অর্ঘ্যর এক্সপেকটেশন সুইজারল্যান্ড থেকে নেমে এলো সাঁতরাগাছিতে। এখানে? ইয়েস স্যার, এখানে। একটা সময় বন্দরে আসা নাবিকদের আড্ডা স্থল ছিল এটা। ব্রিটিশরা চলে গেছে, কিন্তু এই গলিটাকে ফেলে গেছে। ইতিহাস বিষয়টা যদিও অর্ঘ্যর কোনো কালেই বিশেষ পছন্দের ছিল না, তবু এই ঘিঞ্জি গলিটার দিকে তাকিয়ে ফেলে আসা ইতিহাসটা ভাবার চেষ্টা করলো অর্ঘ্য। কিন্তু এই ভাবনার পথে বাধা হয়ে দাঁড়ালো ডেকাজ লেন থেকে উড়ে আসা খাবারের গন্ধ। চলুন, কিন্তু খাবোটা কি এখানে? অপশন তো অনেক আছে, বাট বেস্ট হলো চিত্তবাবুর দোকানের মুচমুচে ফিশ ফ্রাই আর চিকেন স্টু। বৃষ্টি স্নাতার জায়গায় আমি থাকলেও এই একই জিনিস অর্ডার করতাম। রাস্তার দুপাশে লাইন দেওয়া খাবারের দোকানগুলো পেরিয়ে ওরা দুজনে গিয়ে বসলো দোকানের সামনের বেঞ্চটায়। ওদের জায়গায় আমি থাকলেও ঠিক একই কাজ করতাম। আসলে এই ডেকাজ লেনে ঢুকলেই, হ্যাঁ কি বলছেন? ও আহা, অর্ঘ্য আর বৃষ্টি স্নাতার গল্প ছেড়ে আমি নিজের গল্পে ঢুকে যাচ্ছি। সরি, আসলে একটু নস্টালজিক হয়ে পড়েছিলাম। আর আপনারা তো জানেন, নস্টালজিয়া বিষয়টা ছোটবেলার পুজোর জামার মতো, রোজ আলমারি থেকে বার করে একবার পরে দেখতে ইচ্ছে করে। ভাঙা নৌকায় চড়তাম না আর দূরের বাড়ি ধরতাম না আমি। ভাঙা নৌকায় চড়তাম না আর দূরের বাড়ি ধরতাম না। তোর নব লাগপা নিজের বেশা ওই নাই বোঝাই করতাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। দেখি এই দুটো প্লেট না পাশাপাশি রাখুন একবার, এইখানে। হ্যাঁ, ওকে, ডান। এবার ওই ফিশ ফ্রাইটা নিয়ে এই দিকটায় আসুন তো। হ্যাঁ, পারফেক্ট। ওকে, ইয়া, হয়ে গেছে, এবার খেতে পারেন। ছবিগুলো হোয়াটসঅ্যাপ করে দেবেন কিন্তু? হ্যাঁ দেবো, কিন্তু তার আগে নাম্বার দিন। 94817। আরে ফোন নাম্বার নয়, 10 নাম্বার দিন। 10 out of 10। অর্ঘ্য 10 out of 10 বলে একবার আঙুল চেটেছিল। তারপর বলেছিল এরকম খাবার নাকি অনেক দামি দামি রেস্টুরেন্টেও পাওয়া যায় না। বৃষ্টি স্নাতা আবার একগাল হেসে জাদু বলে অর্ঘ্যর ফোন নাম্বারটা চেয়ে নিয়েছিল। সপ্তমী সন্ধেটা নামলো ঝুপ করে। অবশ্য এই সন্ধেটা দিনের আলোর থেকেও ঝলমলে। মানুষের ভিড়, মাইকের আওয়াজ এবং আলো দিয়ে সাজানো রাস্তাঘাটকে পেছনে ফেলে জেরি ছুটে চলেছে। অর্ঘ্য উঁকি মেরে দেখল স্কুটির সাইড মিররে বৃষ্টি স্নাতার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। ঠিক তার নিচে লেখা, অবজেক্টস ইন দ্য মিরর আর ক্লোজার দ্যান দে অ্যাপিয়ার। দমকা হাওয়া এসে লাগছে অর্ঘ্যর মুখে। তার থেকেও যেটা বেশি লাগছে সেটা হলো ভালো, ঠিক যেমনটা লাগছিল দুরন্ত এক্সপ্রেসের সাইড লোয়ারে। অর্ঘ্যর বলে দেওয়া ঠিকানা আর দেখিয়ে দেওয়া রাস্তা ধরে জেরি এসে দাঁড়ালো যাদবপুরের একটা 3তলা ফ্ল্যাটের মেইন গেটের সামনে। অর্ঘ্য নেমে মাথা থেকে হেলমেটটা খুলে দিল। আপনার বাড়িতে আসতে ইনভাইট করবেন না? হ্যাঁ, সরি, মানে প্লিজ, হ্যাঁ আসুন না প্লিজ। আজ তো হবে না, তবে একদিন হুট করে চলে আসবো। ওকে, টাটা মিস্টার ভিতু কোথাকার। অর্ঘ্যকে আর কিচ্ছু বলার সুযোগ না দিয়ে বৃষ্টি স্নাতা স্কুটি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। অর্ঘ্যর কোনোদিনও কোনো ডাক নাম ছিল না। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ভিতু কোথাকারকে ডাকনাম হিসেবে শুনতে কেমন লাগবে সেটাইও ভাবছিল।
দরজা খুলতে দেরি হচ্ছে দেখে বিরক্ত হয়ে এবার পকেট থেকে মোবাইল ফোনটা বার করলো অর্ঘ্য। সকাল থেকে একবারও ফোনটা বার করার সুযোগ পায়নি ও। স্ক্রিনের আলোটা জ্বলে উঠতেই অর্ঘ্য দেখল মায়ের 6টা, বাবার 3টে আর অফিস থেকে আসা 5টা মিসড কল। আচমকা দরজাটা খুলে গেল। না, ক্যাচ করে কোনো শব্দ হয়নি, কারণ অর্ঘ্যদের ফ্ল্যাটটা ওয়েল মেনটেইনড। আর দরজার ওপাশে অবাক মুখ করে দাঁড়িয়ে আছে মা। ত্রয়ী এসেতে আবার সব ঠিক হয়ে গেছে তোর? না তো। তাহলে কার স্কুটি থেকে নামলি তুই? অর্ঘ্য নিজের নতুন ডাকনামটা একবার মনে মনে বলে নিয়ে মাথা নিচু করে ভেতরে ঢুকে গেল। চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। প্রিয় আবহাওয়া দপ্তর, উষ্ণতার সাথে আমার প্রথম পরিচয় তোমার হাত ধরেই। তোমার জন্য কত নামেলা অঙ্ককে পশ্চিমী ঝঞ্ঝা নামে ডেকেছি, তার হিসেব এখনো আমার খাতায় লেখা আছে। আজকের মতো এইটুকুই। ইতি, কলকাতা। আবহাওয়া দপ্তর বলছে অষ্টমীর সকালে কলকাতার উষ্ণতা 36 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু অর্ঘ্যদের ফ্ল্যাটের একতলার উষ্ণতা আরও 3-4 ডিগ্রি বেশি হবে। কারণটা অষ্টমীর সকালের অঞ্জলি। কেন খালি পেটে অঞ্জলি দেওয়া উচিত, এই নিয়ে মা ওদিক থেকে একের পর এক যুক্তি ছুঁড়ে দিচ্ছে অর্ঘ্যর দিকে। এদিকে অফিসের কাজ ছেড়ে অর্ঘ্য কিছুতেই অঞ্জলি দিতে যাবে না, তাই মায়ের ছুঁড়ে দেওয়া যুক্তিগুলো অঞ্জলির ফুলের মতো লুফে আবার ঝুড়িতে রেখে দিচ্ছে ও। এসবের মাঝে বাবা এসে 2বার চা চেয়েছে। আজ মণি পিসির ছুটি, তাই শেষটায় কোনো লাভ হচ্ছে না দেখে পাড়ার লালটুদার দোকানটাকেই লাস্ট অপশন হিসেবে বাবা বেছে নিয়েছেন। বাবার হাতে তাও একটা অপশন আছে, কিন্তু অর্ঘ্যর হাতে সেটাও নেই। তাই অষ্টমীর সকালে দরজা জানলা বন্ধ করে অফিসের অনলাইন মিটিং করতে বসলো অর্ঘ্য। আজ যেন পাড়ার প্যান্ডেলের ঢাকটা একটু বেশি জোরে বাজছে। অর্ঘ্য যদিও নিজের ঢাক নিজে পেটাতে ভালোবাসে না, তাও সে তার অফিসের কলিগ অভিষেক মিত্রকে বোঝাবার চেষ্টা করছে যে এই গ্রুপ প্রজেক্টের প্রায় 60% কাজ অর্ঘ্য একাই করেছে, তাই এমার্জেন্সির কারণে একটা দিন অফ সে নিতেই পারে। আসলে গতকাল সারাদিন অভিষেকের ফোনের কোনো রেসপন্স না করার খবরটা পৌঁছে গেছে বসের কানে, আর তার ফলস্বরূপ গতকাল রাতে আবার প্রণামীর থালার মতন উপচে পড়েছিল অর্ঘ্যর মেল বক্স। মায়ের যুক্তিগুলো ঝুড়িতে রাখতে রাখতে ঝুড়িটা হয়তো একটু বেশিই ভরে গেছিল, তাই অভিষেকের কাউন্টার উত্তরগুলো রাখার আর জায়গা পায়নি অর্ঘ্য। ঢাকের আওয়াজটা এবার থেমে গেল। সবাই হয়তো অঞ্জলি দেওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছে। মাইকে ভেসে এলো পুরোহিত মশাইয়ের গলা খাঁকরানির আওয়াজ। সবাই অঞ্জলির জন্য তৈরি হবেন, সবাই হাতে ফুল নেবেন, টানাটানি করবেন না, না না ঝুড়িতে ফেলবেন, ফুল সব ঝুড়িতে ফেলবেন। টানা অনেকক্ষণ কথা বলার আগে এই আওয়াজটা বড্ড কমন, এতটাই কমন যে একটু আগে অভিষেকও এরকমভাবে গলা খাঁকড়ে শুরু করেছিল ওর কথা বলা। সেই কথা এখন চলছে। তো বিরক্ত লাগলো ওর খুব। ল্যাপটপের সাউন্ডটা মিউট করে ফোনটা হাতে তুলে নিয়ে বৃষ্টি স্নাতার গতকালের পাঠানো ছবিগুলো ও খুলে বসল। প্রথম ছবিতে চিকেন স্টু আর তার পাশে ফিশ ফ্রাই, পরের ছবিতে ফিশ ফ্রাই, তার পাশে অর্ঘ্য, তৃতীয় ছবিতে বৃষ্টি স্নাতা আর অর্ঘ্য, তাদের মধ্যে ফিশ ফ্রাই। উফ, ছবিগুলো দেখে একটু খিদে আর অনেকটা হাসি পেল অর্ঘ্যর। অষ্টমীর সকালেও অর্ঘ্যর প্রথম হাসির কারণ বৃষ্টি স্নাতা। আচমকা এই নামটার পাশে অনলাইন লেখাটা ভেসে উঠতে দেখে এক বুক নিঃশ্বাস টেনে অর্ঘ্য টাইপ করল, আজ কি ফ্রি আছেন, বেরোবেন? কিছুক্ষণ সব চুপচাপ। অনলাইন লেখাটা এবার বদলে গিয়ে হলো টাইপিং। ওপাশ থেকে এলো বৃষ্টি স্নাতার উত্তর। হালকা করে কেস খেয়েছি জানেন, জেরিকে পুলিশ লেক থানায় তুলে নিয়ে এসেছে, আমি ওখানেই। না, এরপর তো আর ঘরে বসে থাকা যায় না। ল্যাপটপটা বন্ধ করতে করতে অর্ঘ্য টাইপ করলো, এক্ষুনি আসছি, ওখানেই থাকবেন। হাতের কাছে আর কিছু না পেয়ে জিন্সের ওপর গতকালের কেনা লাল পাঞ্জাবিটা পরেই তাড়াতাড়ি বেরিয়ে গেল অর্ঘ্য।
অটোটা আজও দক্ষিণাপনের সামনে দিয়ে গিয়ে ঢাকুরিয়া ব্রিজে উঠেছিল, কিন্তু ওই সময়টুকু উল্টো দিকে মুখ ঘুরিয়ে থাকার কথাটা ভুলেই গেছিল অর্ঘ্য। ব্রিজ থেকে নেমেই পায়ে হেঁটে লেকথানা। মেন গেটটা দিয়ে ভেতরে ঢুকতেই অর্ঘ্য বুঝতে পারল আবহাওয়া দপ্তরের লোকগুলো খুব ফাঁকিবাজ। কে বলেছে আজ কলকাতার উষ্ণতা 36 ডিগ্রি সেলসিয়াস? অর্ঘ্য আবহাওয়া দপ্তরে বসে থাকলে এতক্ষণ নিউজ চ্যানেল ডেকে প্রেস মিট করে সবাইকে বলে দিত, সাবধান, আজ কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি আসবে, চারদিকে ঠান্ডা হাওয়া বইবে, খুব ঠান্ডা। ঠিক যেমনটা বইছে বৃষ্টি স্নাতাকে নীল শাড়ি পরে বসে থাকতে দেখে। আচ্ছা, এটা সত্যি লেকথানা তো, নাকি কোনো থিম পুজোর প্যান্ডেল? এখানে বুঝি একটু পরেই অঞ্জলি হবে। ও হ্যালো, আমি এখানে কেস খেয়ে বসে আছি আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন। না মানে বৃষ্টি স্নাতার আচমকা ধমকে হুঁশ ফিরল অর্ঘ্যর। না, এটা সত্যি সত্যি লেকথানা। আর না, এখানে কোনো অঞ্জলি হবে না। হ্যাঁ, কি হয়েছে বলুন তো? কি আর হবে, ভুল করে নো পার্কিং জোনে পার্ক করেছিলাম, ঠিক আছে, এ তুলে নিয়ে চলে এলো। কত করে রিকোয়েস্ট করলাম, বলছে পুজোর আগে ছাড়বেই না। কি করি বলুন তো? আর যাই করুন, প্ল্যান করবেন না। ঠিক বলেছেন, থাকুক জেরি এখানে, এই কদিন হেঁটেই ঘুরবো, তেল খরচাটা তো বেঁচে যাবে। চলুন তো। পারমিশনের তোয়াক্কা না করেই বৃষ্টি স্নাতা হন হন করে হেঁটে থানার বাইরে বেরিয়ে গেল। সাদা ইউনিফর্ম পরা গম্ভীর পুলিশটা অবাক হয়ে মাথা থেকে টুপিটা খুললেন। মনে হয় বৃষ্টি স্নাতার সিদ্ধান্তকে সেলাম জানালেন। ভদ্রতার খাতিরে হোক বা ম্যানেজ দেওয়ার চেষ্টায় অর্ঘ্য বেরিয়ে আসার আগে অনেক কষ্টে মুচকি হেসে বলল, আসছি। হ্যাঁ, এই দাঁড়ান, বৃষ্টি, কোথায় যাচ্ছেন? বেশি দূরে নয়। লেকথানা থেকে বেরিয়ে সামনের ফুটপাতে আসতেই অর্ঘ্য আবার দেখল নীল শাড়ি পরা মেয়েটিকে। সে এখন ঘন ঘন সিগারেটের ধোঁয়া ছাড়ছে আর অর্ঘ্যর দিকে তাকিয়ে হাসছে। কে বলবে একটু আগে এই মেয়েটি কলকাতা শহরের উষ্ণতা এক ধাক্কায় অনেকটা কমিয়ে দিয়েছিল। আসছি। হ্যাঁ, যেন মা বাবার পারমিশন নিয়ে ঠাকুর দেখতে বেরোচ্ছে। আপনি না ফুল ভীতু। হাফ ভীতু তো হওয়া যায় না, বলুন। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, অনেকদিন পর নতুন পাঞ্জাবি পরে খুব আনন্দ পেয়েছেন বলুন? হ্যাঁ, তা পেয়েছি, কিন্তু আপনি কি করে বুঝলেন বলুন তো? কলারের কাছে প্রাইস ট্যাগটা দেখে আনন্দের চোটে ওটাই তো খুলতে ভুলে গেছেন। দেখি। ব্যাস, এই দেখির পর যেটা হলো তাতে কলকাতা শহরে এক হাঁটু জল জমে যাওয়ার কথা। আচ্ছা, বেশিক্ষণ খালি পেটে থাকলে কি সত্যি মাথা কাজ করে না? নিজেকে প্রশ্ন করলে সঠিক উত্তরটা পাওয়া যাবে না বুঝে বৃষ্টি স্নাতাকে প্রশ্নটা করে বসল অর্ঘ্য। বৃষ্টি স্নাতা দাঁত দিয়ে কাটা প্রাইস ট্যাগটা পাশের ডাস্টবিনে ফেলে দিয়ে অর্ঘ্যর দিকে তাকিয়ে বলল, একদম করে না। চলুন তো কাছাকাছি কোথাও একটা অঞ্জলি দিয়ে পেট ভরে খেয়ে নেব। এই কাছাকাছি জায়গাটা পর্যন্ত পৌঁছাতে সময় লেগেছিল আরো মিনিট 15। এটা কোনো বারোয়ারি পুজো মণ্ডপ নয়, এটা একটা আবাসনের পুজো। এখানে কি কি আছে থেকেও কি কি নেই এর লিস্টটা একটু বেশি লম্বা। কোনো জাঁকজমক নেই, কোনো আড়ম্বর নেই, আর নেই ভিড়। শুধু আছে একটা ছোট্ট একচালার ঠাকুর। আবাসনের বাসিন্দারা অঞ্জলির তোড়জোড় করছে দেখে বৃষ্টি স্নাতা অর্ঘ্যকে নিয়ে সোজা ঢুকে পড়েছিল ভেতরে। লজ্জার খাতিরে অর্ঘ্য প্রথমটায় মৃদু প্রতিবাদ জানালেও সেই প্রতিবাদ নীল শাড়ির কাছে সহজেই হার মেনে নিয়েছিল। অঞ্জলির লাইনে দাঁড়িয়ে হাত দুটো মুখের কাছে জড়ো করে অর্ঘ্য এখন এক মনে ঠাকুরমশাইয়ের মন্ত্রগুলো খুব মন দিয়ে শোনার চেষ্টা করছে। মাঝে মাঝে দু একটা শব্দ গ্যালোপিং ট্রেনের মতো হুশ করে কান ঘেঁষে বেরিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু অর্ঘ্যও ছেড়ে দেওয়ার পাত্র নয়। ওই শব্দটার মতন কাছাকাছি শুনতে একটা শব্দ উচ্চারণ করে ও স্মার্টলি পরের শব্দে চলে যাচ্ছে। আর মাঝে মাঝে শুধু এক চোখ খুলে দুর্গা ঠাকুরের মুখের দিকে তাকিয়ে সরি বলে আবার চোখ বন্ধ করে নিচ্ছে। কি অবাক হচ্ছেন? দৃশ্যটা চেনা চেনা লাগছে, তাই তো? অর্ঘ্যরও তাই লাগছে। চমকে উঠে সঙ্গে সঙ্গে চোখ দুটো খুলতেই অর্ঘ্য দেখল এটা দুরন্ত এক্সপ্রেসের লোয়ার বার্থ নয়, দিনটা সত্যি সত্যি অষ্টমী। পুরোহিত মশাই এবার থামলেন। সবাই হাতের ফুল বেল পাতা মায়ের পা উদ্দেশ্য করে ছুঁড়ে দিচ্ছে। অর্ঘ্য পাশ ফিরে দেখল বৃষ্টি স্নাতাও ওই একই কাজ করছে। এই ব্যাচের অঞ্জলি শেষ।
পরের ব্যাচের অঞ্জলি শুরু হবে ঠিক 5 মিনিট পর। কথাটা জোর গলায় জানিয়ে দিলেন বছর 65 হলুদ পাঞ্জাবি পরা একটি লোক। চলুন। আবার কোথায়? আরে ভোগের খিচুড়ি, ওই যে উনি অনেক করে বলেছেন খেয়ে যেতে। ও আচ্ছা আচ্ছা, চলুন চলুন। বৃষ্টি স্নাতা চোখের ইশারায় ওই হলুদ পাঞ্জাবি পরা লোকটাকে দেখিয়ে দিল। পুজোর সময় এই চরিত্রগুলো খুব কমন। একটু খেয়াল করে দেখবেন প্রত্যেকটা পাড়ায় একটা করে কালো কুকুর থাকে যার নাম কালো, একটা করে চশমা পরা ইঞ্জিনিয়ার থাকে ঠিক অর্ঘর মতো, আর একটা থাকে পাঞ্জাবি পরা কাকু যার আলপিন টু এরোপ্লেন সব বিষয় অগাধ জ্ঞান। কথাটা বৃষ্টি স্নাতাকে বলতেই বৃষ্টি স্নাতা হো হো করে হেসে উঠল। অর্ঘরও হাসি পেল ও পেছন ফিরল, কিন্তু হাসতে গিয়েও হাসতে পারল না। হাসতে না পারার কারণটার সাথে অর্ঘ দেখা হলো 7 বছর পর। ঘটনাটা এতটাই আচমকা ঘটল যে অর্ঘ কিছু বুঝে ওঠার আগেই সামনে এসে দাঁড়ালো 7 বছর আগে ভালো থাকিস বলে চলে যাওয়া মেয়েটি। ও, এই জন্য রিপ্লাই করিসনি? আগে বললেই হতো। পরিচয় করিয়ে দিবি না? বৃষ্টি স্নাতার দিকে তাকিয়ে শেষ প্রশ্নটা অর্ঘর দিকে ছুঁড়ে দিল ত্রয়ী। অর্ঘর পেটটা এখনো খালিই আছে, কিন্তু কি অদ্ভুত, মাথাটা দারুণ কাজ করছে। 2 পা এগিয়ে এসে ত্রয়ীর সামনে দাঁড়ালো অর্ঘ। অষ্টমীর দুপুরে কলকাতা শহরের উষ্ণতা একটু একটু করে বাড়ছে, কিন্তু কি অদ্ভুত, অর্ঘর মাথাটা আশ্চর্য রকমের ঠান্ডা হয়ে আসছে। এর মধ্যেই পরের ব্যাচের অঞ্জলি শুরু হয়ে গেছে। অর্ঘ খুব শান্তভাবে ত্রয়ীর চোখে চোখ রাখল, তারপর বলল, তুইও ভালো থাকিস। 7 বছর আগে ভালো থাকিসের উত্তরে কি বলতে হয় সেটা অর্ঘর জানা ছিল না, কিন্তু আজ সে জানে। প্রিয় দীর্ঘশ্বাস, তোমাকে ধরে রাখার ক্ষমতা আমার কোনো কালেই ছিল না, আজও নেই। বরং আছে তোমার জন্য লেখা 4টে লাইন। কেন আসো না জানিয়ে, শুধরে দিতে ভুল তার। চোখ ভিজলে মির্জা গালিবকে চিঠি লিখে কি গুলজার। ইতি কলকাতা। পাজামার গিঁট আর কপাল, এই দুটোর মধ্যে অদ্ভুত মিল আছে জানেন। দুটোই কার কখন কোথায় খুলে যাবে কেউ জানে না। অবশ্য অষ্টমীর দুপুরে অর্ঘর কপালের গিঁটটা বেশ কষেই পড়েছে। প্রথমে মায়ের সাথে এক চোট, তারপর অফিসের গ্রুপ প্রজেক্ট নিয়ে কথা কাটাকাটি, এবং সবশেষে আচমকা ত্রয়ীর সামনে এসে দাঁড়ানো। ঝড়ের বেগে কেমন যেন সবকিছু ঘটে গেল। ভোগটা আর খাওয়া হয়নি, তাই অর্ঘর পেট এখনো খালি। সেই জন্যই মনে হয় মাথাটা একদম কাজ করা বন্ধ করে দিয়েছে। সব মিলিয়ে অর্ঘর অবস্থা খিচুড়ির মতোই ঘাঁটা। তবে এখানেই শেষ নয়। এই লিস্টের নতুন সংযোজন বৃষ্টি স্নাতার ঘন ঘন হেসে ওঠা। এটা কিন্তু আপনি জাস্ট ফাটিয়ে দিয়েছেন। 7 বছর পর প্রাক্তন প্রেমিকার মুখোমুখি হয়ে তুইও ভালো থাকিস। আর কতটা? দূরত্ব মাপার ক্ষেত্রে বাঙালিরা বরাবরই কাঁচা। আপনি রাস্তায় দাঁড়িয়ে যে কাউকে ঠিকানা জিজ্ঞেস করলেই দেখবেন সবাই দূরত্বটা কিলোমিটারের বদলে মিনিটে মেপে দিয়ে বলে, এই তো সোজা যান 5 মিনিটের রাস্তা। বৃষ্টি স্নাতা ওই একই কথা বলল। এখনো 5 মিনিট? আপনার মতলবটা কি বলুন তো? খুব সোজা, প্রথমে বিরিয়ানি আর কোক, তারপর ওখান থেকে সোজা ম্যাডক স্কোয়ার। মন খারাপের দারুণ ওষুধ। না, অর্ঘ একবারও বলেনি ওর মন খারাপের কথা, বলতে ইচ্ছেও করেনি। নিজের সমস্যাগুলো ওর কাছে বরাবরই ভীষণ ব্যক্তিগত। ঠিক আছে, চলুন। বলছি, একটা কথা বলবো, যদি পারমিশন দেন। বাবারে, আপনার ডিকশনারিতে পারমিশন শব্দটা আছে? বলুন। কথাটা বলেই অর্ঘকে থামতে হলো, তার সাথে বৃষ্টি স্নাতাকেও। হাঁটতে হাঁটতে ওরা এখন এসে পৌঁছেছে হাজরা মোড়ের কাছটায়। ঠিক এই সময়
ট্রাফিক সিগন্যালটা হলুদ থেকে লাল হয়ে গেল, মনে হয় লজ্জায়। অর্ঘ্য তাকিয়ে দেখল বৃষ্টি স্নাতার গাল দুটো লাল হয়ে গেছে। এটাও কি লজ্জায়? কিছু বুঝে ওঠার আগেই বৃষ্টি স্নাতা আচমকা এগিয়ে এলো অর্ঘ্যর দিকে। এখন ওদের মাঝে দূরত্বটা মিনিটে নয়, সেকেন্ডে মাপার মতন। ডেসক্রিপশনটা আর বেশি লম্বা করলে ট্রাফিক সিগন্যালটা আবার লাল থেকে সবুজ হয়ে যেতে পারে, তাই রিস্ক নিচ্ছি না। বৃষ্টি স্নাতাও নিল না। ঠোঁট দুটো অর্ঘ্যর কানের কাছে এনে গলাটা একটু নামিয়ে বলল, তুইও ভালো থাকিস। আমি না জাস্ট এটা বলতে পারছি না। সরি সরি, আই এম সো সরি। দেখ তেরি। আর সময় নষ্ট না করে অর্ঘ্য সোজা ঢুকে গেল একটা রেস্টুরেন্টের ভেতর। ঢোকার সময় মাথা তুলে রেস্টুরেন্টের নামটা পর্যন্ত দেখার ইচ্ছে হলো না ওর। আরে দাঁড়ান, কি অদ্ভুত লোক তো, আমারও তো খিদে পেয়েছে। শুনুন না, দাঁড়ান, কি একা একাই খেয়ে নেবেন নাকি? কি হেব্বি রেগে গেছে রে। আচ্ছা শুনুন, চোখে মুখে একটু জল দিন, ফ্রেশ লাগবে আপনার। বিশ্বাস করুন, ট্রাস্ট ইউ মি। কলকাতা শহরে অষ্টমীর সন্ধেটা হয় একটু অন্যভাবে। গোটানো আস্তিনের মতো ফুলে ফেঁপে ওঠে প্যান্ডেলগুলো। রাত জাগার প্ল্যানগুলো আশকারা পায় আচমকা। শাড়ির ভাঁজের দাগগুলো তখনও স্পষ্ট দেখতে পাওয়া যায়। না বলে ধরা হাতগুলো খুঁজে আবার নতুন বাহানা। আচমকা ঢাকের আওয়াজ জানান দেয় সন্ধ্যা আরতি। ম্যাডক স্কোয়ারের এক টুকরো সাবেকিয়ানা এবং আড্ডার পরিবেশটা এই 7 বছরে পাল্টে যায়নি দেখে অর্ঘ্যর বেশ ভালো লাগলো। কিন্তু এই ভালো লাগা বেশিক্ষণ থাকলো না। পেটটা এখন আর খালি নেই, তার ফলে মাথা আবার চলতে শুরু করেছে মাথার ভেতরে থাকা 7 বছর আগেকার সমস্ত গল্পগুলো। এই গল্পগুলো সব অর্ঘ্যরই লেখা। ইস, ছোটবেলায় মা হাতের লেখার যত্ন নাওয়ের বদলে একবার যদি বলতো লেখার হাতের যত্ন নাও, তাহলে এই গল্পগুলো অন্যরকম হতে পারত। অর্ঘ্যর বিরক্তিটা এবার একটু বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঢাকের আওয়াজ। বৃষ্টি স্নাতা একটু আগেই এখানে দাঁড়ান, আসছি বলে ইউনিভার্সিটির বন্ধুদের গ্রুপটার সঙ্গে দেখা করতে গেছে। ওই তো অর্ঘ্য স্পষ্ট দেখতে পাচ্ছে ওরা সবাই হাসছে। শুধু ওরা নয়, অষ্টমীর সন্ধেবেলা গোটা কলকাতা শহরটাই হাসছে, কিন্তু ওর একদম হাসি পাচ্ছে না। বৃষ্টি স্নাতাকে না জানিয়ে ম্যাডক স্কোয়ারের ভিড় থেকে বেরিয়ে এসে অর্ঘ্য একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর একটা ট্যাক্সি ধরে বলল, যাদবপুর চলুন। আজও মা দরজা খুলতে দেরি করেছিল। আজও ওই সময়টুকু অর্ঘ্য পকেট থেকে মোবাইল ফোনটা বার করেছিল। তবে আজ মা বাবার কোনো মিসড কল ছিল না। ছিল বৃষ্টি স্নাতার 2টো মিসড কল, সঙ্গে ছিল 2টো মেসেজ। একটাতে অভিষেকের পাঠানো রাত 9টার অনলাইন মিটিংয়ের লিঙ্ক, আরেকটা মেসেজে লেখা ছিল, কাল ভোর 5টা বাবুঘাটের প্রথম আঁচের চা, দেরি করবেন না কিন্তু। এত চাপ খেয়ে লাভ নেই, তার চেয়ে বরং প্রথম আঁচের চা খান। এ নিন ধরুন। এক ভাঁড় গরম চা অর্ঘ্যর হাতে ধরিয়ে দিয়ে বৃষ্টি স্নাতা গিয়ে দাঁড়ালো বাবুঘাট ফুটওভার ব্রিজের একদম ধারে। এখান থেকে বাঁদিকে তাকালে দ্বিতীয় হুগলি সেতু, আর ডান দিকে তাকালে হাওড়া ব্রিজ, দুটোই স্পষ্ট দেখা যায়। এই সময়টা বড্ড অদ্ভুত দেখতে লাগে কলকাতা শহরটাকে। ভোরের আলো এসে স্ট্রিট লাইটগুলোকে বলে, তোমাদের কাজ শেষ, এবার তোমরা আসতে পারো। তারপর ভোরের আলো একটু একটু করে বাড়ার সঙ্গে একে একে নিভে যায় সমস্ত স্ট্রিট লাইটগুলো। কলকাতার ভোরটাও যেন ঠিক একরকম আছে, ঠিক যেমনটা অর্ঘ্য 7 বছর আগে দেখে গেছিল। তাও ক্রস চেক করার জন্য চোখ থেকে চশমাটা খুলে একবার টি শার্টে মুছে নিল। চোখটা এখনো জ্বালা করছে। সারা রাত জেগে ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকিয়ে অফিসের কাজ করার ফল। তাহলে কি ডিসিশন নিলেন বলুন? প্রজেক্টটা শেষ করবেন নাকি মাঝপথে পালিয়ে যাবেন? পালাবো কেন, ছেড়ে দেবো। ত্রয়ী মতন। অর্ঘ্য চোয়াল শক্ত করে গরম চায় ফু না দিয়েই একটা চুমুক দিল।
জানি আপনার অভ্যেস আছে, তাও বলছি জিপটা পুড়ে যাবে কিন্তু। আমার ঠিক কি করা উচিত বলুন তো? এই অফিসে আমি জুনিয়র, যাই করি অভিষেকের আন্ডারে থেকেই তো করতে হবে। হ্যাঁ, কিন্তু আপনি তো পিসি সরকার নন। ঠিক বলেছেন, আমি তো পিসি সরকার নই যে জাদু করে 5 দিনের কাজ এক রাতে করে ফেলবো। না না, আমি ওটা বলতে চাইনি। তাহলে কি বলতে চেয়েছেন? আপনি তো পিসি সরকার নন যে সারা জীবন জুনিয়র থেকে যাবেন। আপনি কিন্তু এখনো বললেন না আমার ঠিক কি করা উচিত। আচ্ছা ধরুন আপনাকে যদি এই একই প্রশ্ন করতাম, তখন আপনি কি উত্তর দিতেন? জানি না, আসলে আসলে জীবনটা অতটাও কঠিন নয় যতটা আমরা ভাবি, আবার অতটাও সহজ নয় যতটা প্রথম লাইনটা বলার সময় ভেবেছিলাম। বাবা, নবমীর সকালটা কি করা উচিত ভাবতে ভাবতেই চলে যাবে দেখছি। কি করতে চান কিছু ভেবেছেন? না। বেশ করেছেন, চলুন। কোথায়? আমিও ভাবিনি, যেতে যেতে ঠিক ভেবে নেব। বৃষ্টি স্নাতার অনেকগুলো অপশনের মধ্যে সকালের ময়দানটাই বেস্ট অপশন বলে মনে হলো অর্ঘর। নবমীর সকালে কলকাতার আকাশে খুব মেঘ করেছে। ঘাসের ওপর বসে আকাশের মন খারাপটা দেখতে বেশ ভালোই লাগছিল ওর। এই শুনুন না, বলছি কোনোদিনও ময়দানে এসে চুমু খেয়েছেন? উফ, আবার শুরু করলেন? ও মা, লজ্জা পাওয়ার কি আছে, বলুন না। না। না মানে বলবেন না? না মানে খাইনি। দূর, যে কদিন কলকাতায় ছিলেন অনশন করেছিলেন নাকি? যাই বলি বলছেন খাইনি। এমন ভাবে বলছেন যেন আপনি রোজ ময়দানে চুমু খেতে আসেন। পাগল নাকি? রোজ শুধু চুমু খেতে কেউ আসে? সঙ্গে চাও খেতাম। খেতাম মানে? এখন আর আসেন না? কেন, সিঙ্গেল আছে কিনা জেনে নিয়ে ট্রাই করবেন বুঝি? দেখুন, এই চুমুর প্রসঙ্গ কিন্তু আপনি তুলেছেন, তাছাড়া আমার ওরকম কোনো ইন্টেনশন নেই। থাকলে এতদিনে আপনি ঠিক বুঝতে পারতেন। আপনার কি মনে হয় আমি আপনাকে চিনতে পারিনি? তাই নাকি? কি চিনেছেন শুনি? আপনি ভীতু হলেও খারাপ নন। শুধু 7 বছর কলকাতাকে ছেড়ে থাকতে গিয়ে আপনার জীবনের অনুভূতিগুলো সব মরতে বসেছে। বললেই হলো। প্রমাণ দেব? গত 5 মিনিট ধরে আপনার পকেটে রাখা ফোনটা ভাইব্রেট করেই চলেছে। এদিকে আপনার নো ফিলিংস। পকেটে হাত দিয়ে অর্ঘ দেখল, আরে সত্যি তো, ফোনটা ভাইব্রেট করেই চলেছে। তার মানে কি সত্যি সত্যি ওর অনুভূতিগুলো মরতে বসেছে? না না, অনুভূতিদের বাঁচানোর থেকেও এখন ইম্পর্টেন্ট এই কলটা রিসিভ করা। ফোনটা রিসিভ করার পর কি কথা হলো সেটা বৃষ্টি স্নাতা শুনতে পায়নি, বলা ভালো শুনতে চায়নি। ওই সময়টুকু ও ময়দানের ঘাসের উপর দিয়ে খালি পায়ে হেঁটে বেড়াচ্ছিল। অর্ঘকে উঠে জামা প্যান্ট ঝাড়তে দেখে আবার এগিয়ে এলো বৃষ্টি স্নাতা। শুনুন, দুম করে আপনার সঙ্গে গড়িয়াহাটে আবার দেখা হয়ে যাবে ভাবতে পারিনি। তারপর থেকে আপনার সঙ্গে সময়গুলো দারুণ কেটেছে, ঠিক ট্রেনের মতো। কিন্তু এবার আমাকে ফিরতে হবে, হয়তো কালই। আর আপনি আমাকে ঠিকই চিনেছেন, আমি ভীতু কোথাকার। চলুন আপনাকে একটু এগিয়ে দিই। একটা দীর্ঘশ্বাস ছেড়ে শেষ লাইনটা বলল অর্ঘ। দূর, এগিয়ে দেওয়ার দরকার নেই, আমি নিজেই চলে যাচ্ছি। জুতো জোড়া হাতে তুলে নিয়ে ময়দানের ঘাসের উপর দিয়ে খালি পায়ে উল্টো দিকে হাঁটতে শুরু করলো বৃষ্টি স্নাতা। ওপরের দিকে তাকিয়ে অর্ঘ দেখল শরতের আকাশে কালো মেঘ। এটা কি বৃষ্টি আসার পূর্বাভাস নাকি বৃষ্টি যাওয়ার? বুঝতে না পেরে নিজের অজান্তেই অর্ঘর ভেতর থেকে বেরিয়ে এলো আরেকটা দীর্ঘশ্বাস। প্রিয় ঠিকানা, যারা ঘরে ফেরার গান গেয়ে আমার কাছে আজও জানতে চায় তোমার বদলে যাওয়ার কারণ, তাদের আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি। ঠিকানা কোনোদিন বদলে যায় না, বদলে দেয় মানুষ। ইতি কলকাতা। দেওয়ালে পিঠ ঠেকে গেলে নাকি ঘুরে দাঁড়াতে হয়। বাবার মুখে
অর্ঘ্য অনেকবার শুনেছে এই কথাটা। নবমীর সকালে ময়দান থেকে বাড়ি ফেরার পথে অর্ঘ্য বুঝতে পারল ওর পিঠটাও দেওয়ালে ঠেকে গেছে। তবে অর্ঘ্যর চিন্তা অন্য জায়গায়। ঘুরে দাঁড়ালে যদি দেওয়ালে নাক ঠেকে যায়। ক্যালেন্ডার বলছে ব্যাঙ্গালোরে আজ মঙ্গলবার আর কলকাতায় নবমী। তাই বাবা খুব এক্সাইটেড। এই এক্সাইটমেন্টের কারণ হলো আজ লাঞ্চে মাটন। বাবা বাজার করে ফিরে মাংসের প্যাকেটটা রান্নার ঘরে রাখার সময় যুদ্ধে জেতা রাজার মতন বুক ফুলিয়ে বলছিল, ভাগ্যিস ভোরবেলা গিয়ে লাইন দিয়েছিলাম, একদম সামনে দাঁড়িয়ে থেকে কাটিয়ে এনেছি। অর্ঘ্য খুব ভালো করেই জানে বাজার করা নিয়ে বাবার একটা ফ্যাসিনেশন আছে। একমাত্র বাবা বাজারে গেলেই মাছগুলো ফ্রেশ হয়, মাংসটা নরম হয় আর আলুগুলো ভালো করে সেদ্ধ হয়। এর মধ্যে আগামীকাল ব্যাঙ্গালোরে ফিরে যাওয়ার কথাটা বাবাকে একবার বলবে ভেবেছিল অর্ঘ্য, কিন্তু সেটা আর বলা হয়নি। রাজা যদি একবার শোনেন রাজপুত্র 2 সপ্তাহের ছুটিটাকে সামনে দাঁড়িয়ে থেকে কাটিয়ে এনে 6 দিনে নামিয়েছে, তাহলে খুব কষ্ট পাবেন। এদিকে আগামীকাল অর্ঘ্যর চলে যাওয়ার খবর শোনার পর থেকে মা অর্ঘ্যর সঙ্গে একটু কমই কথা বলছে। হয়তো অভিমান করেছে, করাটাই স্বাভাবিক। যেটা স্বাভাবিক ছিল না সেটা হলো সকালের ওই ফোন কলটা। খুব ঠান্ডা অথচ কঠিন গলায় অভিষেক জানিয়েছিল আগামীকাল মানে বুধবার বিকেলের ফ্লাইট ধরে অর্ঘ্যকে ব্যাঙ্গালোরে ফিরে আসতেই হবে। সঙ্গে জুড়ে দিয়েছিল একটা সলিড কারণ, সময়ের আগে ক্লায়েন্টকে প্রজেক্ট জমা দিতে না পারলে নাকি কোম্পানির রেপুটেশন খুব খারাপ হয়ে যাবে। কিন্তু অর্ঘ্যর এখনই ফিরে যেতে একদম ইচ্ছে করছে না। ওর খালি মনে হচ্ছে এই শহরে ওর অনেক ঠিকানা আছে যেগুলোতে ওর এখনো যাওয়া বাকি। খুব রাগ হলে অর্ঘ্য একদম শান্ত হয়ে যায়। মানে ঝড় আসার আগে যেরকম শান্ত পরিবেশের বর্ণনা বাংলা সাহিত্যের লেখকরা দিয়ে থাকেন, ঠিক ওই রকম। বাড়ি ঢুকে কোনো রকমে ফ্রেশ হয়ে অফিসের ল্যাপটপ খুলে বসলো অর্ঘ্য। গ্রুপ প্রজেক্টের অ্যাপ্লিকেশনটা একবার রান করতেই এক গাদা বাগ রিপোর্টে ভরে গেল ল্যাপটপ স্ক্রিন। বাগ এই শব্দটির সাথে যারা পরিচিত নন তাদের জানিয়ে রাখি, সফটওয়্যার বাগ হলো একটি অ্যাপ্লিকেশনের ত্রুটি অথবা ভুল। এই ভুলের কারণে অ্যাপ্লিকেশনটি অপ্রত্যাশিত আচরণ করে, ঠিক যেমন অর্ঘ্য এখন করছে। নবমীর সকালে পাড়ার প্যান্ডেল থেকে ভেসে আসছে পুরনো হিন্দি গানের সুর। তার উপর স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে চলেছে একের পর এক মেসেজ। অর্ঘ্যর বিরক্তি বাড়তে বাড়তে প্রায় শরতের আকাশ ছুঁয়ে ফেলল। জানলাটা বন্ধ করে ফোনটা সাইলেন্ট মোডে দিয়ে অর্ঘ্য সবে আবার কাজে বসতে যাবে, ঠিক এমন সময় ব্যস্ত? আচমকা বাবার প্রশ্ন। বাবার গোঁফের ফাঁক দিয়ে যেটুকু ঠোঁট দেখা যাচ্ছে তাতেই স্পষ্ট বোঝা যাচ্ছে বাবার মুখের চওড়া হাসিটা। একটু দাঁড়াও বাবা, এটা শেষ করে নিয়ে কথা বলছি। চওড়া হাসিটা কোথায় যেন হারিয়ে গেল, মনে হয় ঠিকানা খুঁজে না পেয়ে। বাবা পেছন ফিরে ঘর থেকে বেরিয়েই যাচ্ছিল, ঠিক এমন সময় অর্ঘ্য বলল, আচ্ছা আচ্ছা বলো, আর্জেন্ট কিছু? হ্যাঁ মানে আমার কাছে তো আর্জেন্ট, ওই তোর পছন্দের ডালপুরি আর আলুর দম এনেছি, ওটাই জানাতে এসেছিলাম আর কি। ঠিক আছে, তুই কাজ কর। বাবার নিস্তব্ধে বেরিয়ে যাওয়া যেন অর্ঘ্যকে কানে কানে বলে গেল, এবারের পুজোয় শুধু কাশ আছে, অবকাশ নেই। এরপর আর ল্যাপটপের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করলো না ওর। রাত জাগার ক্লান্তি আর মাথার ভেতরে একগাদা প্রশ্ন অর্ঘ্যকে কিছুতেই চোখ দুটো খুলে রাখতে দিচ্ছে না। শুধু মনে আছে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে চোখ বোঝার আগে অর্ঘ্য মনে মনে নিজেকে একবার জিজ্ঞেস করেছিল, প্ল্যান করে আজ পর্যন্ত কোনো ভালো কাজ হয়নি, তাই না? অর্ঘ্যর ঘুম ভাঙল প্রেসার কুকারের সিটিতে। চোখ দুটো খুলেই ও ধড়ফড় করে উঠে বসল। জানলার কাছের ফাঁক দিয়ে ঘরে ঢুকে পড়েছে দুপুরের রোদ, আর বাড়িটা ভরে গেছে মায়ের রান্না করা মাংসের গন্ধে। বেশ একটা রবিবার দুপুরের মতন ব্যাপার। স্টাডি টেবিলের উপর রাখা সেই গোল্ডেন কালারের সোনাটার রিস্ট ওয়াচটা। অর্ঘ্য তাকিয়ে দেখল ঘন্টার কাঁটা 3টে ছুঁই ছুঁই। না, এই ঘুমটা খুব দরকার ছিল। মাথাটা এখন একটু ঠান্ডা হয়েছে ওর। স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো ঢুকে চলেছে একের পর এক মেসেজ। মেল বক্সে এসেছে কাল সন্ধে 6টা 40-এর ফ্লাইটের টিকিট। ফ্লাইটটা ব্যাঙ্গালোরে পৌঁছবে রাত 12টা 40-এ, মানে 6 ঘন্টা।
এতদিন তো কলকাতা থেকে ফ্লাইটে ব্যাঙ্গালোর যেতে সময় লাগতো 2 ঘন্টার একটু বেশি। মাত্র 3 দিনেই কলকাতা থেকে ব্যাঙ্গালোর যাওয়ার রাস্তাটা এতটা বেড়ে গেল। সঙ্গে সঙ্গে অর্ঘ্যর মনে পড়ল, রাস্তা তো বেড়ে যেতে পারে না, বেড়ে যায় শুধু দূরত্ব। ঠিক যেমন বাড়ছে বৃষ্টি স্নাতার সাথে, বাবার সাথে, মায়ের সাথে। ফ্রেশ হয়ে এসে টিকিটটা ভালো করে দেখতেই অর্ঘ্য বুঝতে পারলো এটা কানেক্টিং ফ্লাইট। ওকে যেতে হবে ভুবনেশ্বর হয়ে, আর তাই সময়টাও বেশি লাগবে। ডাইনিং টেবিলে খেতে বসে আগামীকাল অর্ঘ্যর ফিরে যাওয়ার খবরটা এই মাত্র মা জানালো বাবাকে। না, আপত্তি তো দূরে থাক, বাবা একবার জানতেও চাইলো না ওর ফিরে যাওয়ার কারণ। শুধু বলল, আচ্ছা পৌঁছে শুধু জানিয়ে দিস, আমাকে একটু ডাল দাও তো। এরপর মাও আর কিছু বলল না দেখে অর্ঘ্যর খারাপ লাগলো। আচ্ছা, মা আর কটা দিন থেকে যেতে বললেও কি অর্ঘ্য থাকতে পারত না? তবে সেটা পরের কথা। আসল কথাটা হলো, অর্ঘ্য খুব করে চাইছে অন্তত কেউ একজন ওকে বলুক আর কটা দিন কলকাতায় থেকে যেতে। এতক্ষণে স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপটায় মেসেজ জমতে জমতে প্রায় একটা পাহাড় তৈরি হয়েছে। সেই পাহাড়ে আজ রাতে বরফ পড়ার কথা। একটা সমীক্ষায় দেখা গেছে দুর্গাপুজোর এই 5টা দিন ভারতবর্ষের সবচেয়ে বেশি বরফ পড়ে কলকাতায় সন্ধ্যে 7টার পর, তাও আবার পড়ে গ্লাসে। শেষ 10টা মেসেজ পড়ে অর্ঘ্য বুঝতে পারল যে আজ রাতের প্ল্যানটা হয়েছে রাজীবদের বাড়ির ছাদে। এতদিন পর কলকাতায় আসার খবরটা অর্ঘ্য কাউকে জানায়নি, তাই বন্ধুরা ওকে এই প্ল্যানে ধরেইনি। তাতে অবশ্য কিছু যায় আসে না, স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতে আবার ইনভিটেশন লাগে নাকি। কিছু না ভেবেই অর্ঘ্য টাইপ করল, আমি কলকাতায় এসেছি, আজ রাতে দেখা হচ্ছে। সে আপনি যাই বলুন, স্কুলের বন্ধুদের মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, এত তাড়াতাড়ি আপন করে নিতে ওরা ছাড়া আর কেউ পারে না। 7 বছর পর অর্ঘ্যর কলকাতায় আসার খবর পেয়ে স্কুলের বন্ধুদের গ্রুপটা একটুও চমকে গেল না, বরং একজন বলল, তাহলে কোল্ড ড্রিঙ্কসটা তুই নিয়ে ঢুকিস ভাই। ওদিক থেকে আরেকজন বলল, ভাই এখনো কি 2 পেগ খেয়ে 4 পেগ ছড়াস নাকি? সত্যি, এত তাড়াতাড়ি আপন করে অর্ঘ্যকে এর আগে কেউ নেয়নি। নবমীর সন্ধ্যাবেলা আনন্দের মাঝে বিনা নেমন্তন্নে ঢুকে পড়েছে মন খারাপ। আর তো মাত্র একটা দিন, তারপর আবার সব আগের মতন, আবার সেই অফিস, আবার ছুটে ছুটে বাস ধরা, সেই মাসের শুরুতে ইএমআই, আর মাসের শেষে একটা সিগারেট দুজনে কাউন্টারে খাওয়া। রাজীবদের বাড়ির ছাদে এখন ঘন ঘন দীর্ঘশ্বাস আর বরফ দুটোই একসঙ্গে পড়ছে। অর্ঘ্যরও অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু অর্ঘ্য যখনই কিছু বলতে যাচ্ছে সবাই ওকে দাবড়ে থামিয়ে দিয়ে বলছে, তোর তো ভাই ব্যাঙ্গালোরে ভালো মাইনের চাকরি আছে, তোর জীবনে চাপ কিসের? শেষে আর থাকতে না পেরে অর্ঘ্য নিজেকেই বলেছিল, ওটাই তো চাপ। তখন অর্ঘ্যর কথা কেউ শুনতে পায়নি। তারপর পার্টি চলেছিল মাঝরাত পর্যন্ত। শেষের 1 ঘন্টায় নিজেকে নয়, বরং সবাইকে শুনিয়ে অর্ঘ্য শুধু একটাই কথা বলছিল, ওটাই চাপ, ওটাই চাপ। এই তুই বাড়ি ফিরে নিজেও কেস খাবি, আমাদেরও কেস খাওয়াবি। তার চেয়ে বরং তুই আজকে রাতটা আমার বাড়িতে থেকে যা ভাই। তুই বুঝতে পারছিস না ভাই, ওটাই তো চাপ। বাড়ি আমাকে ফিরতেই হবে। রাস্তা চিনে যেতে পারবি? ফিরতে ঠিকানা লাগে না রে, ইচ্ছে লাগে, ইচ্ছে আর একটু সাহস লাগে, একটু। চলি। অনেকদিন পরে খেয়েছে মনে হয়, তারটা পুরো কেটে গেছে। ওই রাতে বাড়ি ঢুকে কি হয়েছিল সেটা আর অর্ঘ্যর মনে নেই। শুধু মনে আছে ফ্ল্যাটের মেন গেট খুলে ঢোকার সময় ও একবার দাঁড়িয়েছিল। ফ্ল্যাটের লেটার বক্সের ওপর লেখা ছিল অর্ঘ্যদের বাড়ির ঠিকানা। ঠিকানাটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর পকেট থেকে ফোনটা বের করে অর্ঘ্য বৃষ্টি স্নাতাকে একটা মেসেজ করেছিল, আপনাকে কিছু বলার আছে। কাল বিকেল 4টে, বাগবাজার। পুজোর শুরুটা আপনার সাথে হলো যখন, শেষটাও আপনার সাথেই হোক। ফুল স্টপ, স্মাইলি, সেন্ড।
দেখা। তোমার কাছে একটা ছোট্ট আবদার আছে। ভেবে দেখলাম এই শেষ পর্বটার নাম একটু উল্টে দেখে ফেরা রাখলে বেশ হয়, কারণ 70 मिनट है तुम्हारे पास, शायद तुम्हारी जिंदगी के सबसे खास 70 मिनट। आज तुम अच्छा खेलो या बुरा, ये 70 मिनट तुम्हें जिंदगी भर याद रहेंगे। কথায় আছে বিপদে পড়লে বাঙালির চোখে সর্ষে ফুল দেখে, কিন্তু দশমীর দুপুরবেলা অর্ঘ্য আর 5টা বাঙালির থেকে একটু আলাদা। ও ডাইনিং টেবিলে বসে সর্ষে ফুলের মধ্যে হঠাৎ দেখতে পেয়েছে শাহরুখ খানকে। 70 মিনিট বলার কারণ অনলাইন ক্যাব বলছে যাদবপুর থেকে বাগবাজার যেতে আজ সময় লাগবে 50 মিনিট। আর ওদিকে গতকাল রাতে বৃষ্টি স্নাতাকে পাঠানো মেসেজের উত্তর অর্ঘ্য পেয়েছে আজই দুপুরে। অনেক কষ্টে বৃষ্টি স্নাতা 20 মিনিট সময় বের করেছে অর্ঘ্যর জন্য। সঙ্গে লিখেছে, আমারও কিছু বলার আছে, 4টের মধ্যে পৌঁছে যাব আমি। লোকেশনটা পাঠিয়ে রাখলাম। দশমীর দুপুরে কলকাতায় ঝলমলে রোদ ছিল, কিন্তু ওই রোদের মধ্যেই অর্ঘ্যদের ফ্ল্যাটের একতলায় বয়ে গেছিল একটা ছোটখাটো ঝড়। প্রথমে অফিসের ল্যাপটপ খুলে অর্ঘ্য লিখেছিল একটা বিশাল বড় মেল, তারপর সেটা বসকে পাঠিয়ে দিয়েছিল অভিষেককে সিসিতে রেখে, এবং সব শেষে লাঞ্চ করতে বসে অর্ঘ্য জানিয়েছিল ও আজ বিকেলে ব্যাঙ্গালোর ফিরছে না। এই শুনে মা শেষ পাতে জোর করে একটা রসগোল্লা দিয়ে বলেছিল, যাক বাবা, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। এবার তোর অফিসের জন্য বিজয়ার মিষ্টি আর নাড়ু পাঠিয়ে দেবো, কেমন? আমি আর ব্যাঙ্গালোরে ফিরবো না মা, ব্যাঙ্গালোরের চাকরিটা আমি ছেড়ে দিচ্ছি। এই চাকরি ছেড়ে দিচ্ছিস মানে? কখন নিলি এত বড় ডিসিশন? গতকাল রাতে? তুমি এখন এটা নিয়ে শুরু করো না তো। ও তো আর রোজ রোজ মানে। জানি তোমার ছেলে রোজ রোজ এভাবে বাড়ি ফেরে না, তাই জিজ্ঞেস করছি। বাঙালি পরিবারে একটা অলিখিত নিয়ম আছে, ছেলে খারাপ কিছু করলেই বাবারা হাত তুলে দিয়ে মাকে জানিয়ে দেয় এটা তোমার ছেলে। কিছুক্ষণের জন্য জীবন বিজ্ঞানের জনন চ্যাপ্টারটা ঘেঁটে দিতে বাবারও দুবারের জন্যও ভাবে না। হ্যাঁ, কাল রাতেই নিয়েছি ডিসিশনটা। হাতে এখনো কয়েক ঘন্টা সময় আছে, পারলে আরেকবার ভেবে দেখিস। না বাবা, 7 বছর যথেষ্ট ছিল, ভেবে আর সময় নষ্ট করতে চাই না, এবার নিজে কিছু করতে চাই। আমাকে একটু ডাল দাও তো। বাবাদের হঠাৎ করে চুপ করে যাওয়ার টাইমিংগুলো বড় অদ্ভুত ধরনের। এক্ষেত্রেও তাই হলো। বাবার কথা বলবে না বুঝতে পেরে অর্ঘ্য সবে রসগোল্লাটা মুখে ঢুকিয়েছে, ঠিক এমন সময় সামনের মাসে আমার একটা ফিক্সড ডিপোজিট ম্যাচিওর হবে। নিচে স্টোর রুমটায় অফিস সেট আপ করতে কত খরচা লাগবে বলতো? আচমকা বাবার এই প্রশ্ন আর রসগোল্লা দুটোই গিলতে অর্ঘ্য সময় লেগেছিল ঠিক 1 মিনিট। ওই সময়টুকু চুপচাপ বাবার দিকে তাকিয়েছিল। বাবাদের টাইমিংগুলো সত্যি বড় অদ্ভুত হয়, চুপ করে যাওয়ারও আবার কথা বলারও। ওদিকে ঘড়ির কাঁটায় তখন 3:05, মানে সামনে সেই 70 মিনিট। দশমীর দিন কলকাতার অলিতে গলিতে শুধুই বিষণ্ণতা ঘুরে বেড়ায়। নতুন জামা ছেড়ে পুরনো অভ্যেসে ফিরে যাওয়ার মাঝে এই একটা দিন বাঙালিকে খুব সাপোর্ট দেয়। কিন্তু আজ আর 5টা বাঙালির থেকে অর্ঘ্য একটু আলাদা। ওর ভেতরে ঘুরে বেড়াচ্ছে শুধুই উত্তেজনা। ক্যাবের পেছনের সিটে বসে ও কখনো জানলা দিয়ে বাইরের দিকে তাকাচ্ছে, কখনো মাথা নিচু করে মনে মনে সাজিয়ে নিচ্ছে কথাগুলো। আজ মনে হয় কলকাতা শহরের সব ঘড়িগুলো অনেকটা লেটে চলছে। উফ, 50 মিনিট কেমন যেন 50 ঘন্টার মতন লাগছে। রাস্তা কিছুতেই শেষ হচ্ছে না, আর শেষ হচ্ছে না অর্ঘ্য সাজানো কথাগুলো। অবশেষে গাড়িটা এসে দাঁড়ালো উত্তর কলকাতার একটা ঘিঞ্জি গলির মুখে। ডেস্টিনেশনে পৌঁছতে হলে বাকি রাস্তাটা অর্ঘ্যকে হেঁটেই যেতে হবে, কারণ এই সরু গলিতে গাড়ি ঢুকবে না, সাফ জানিয়ে দিলেন ড্রাইভার দাদা। এতদিন গন্তব্যের চেয়ে পৌঁছানোর রাস্তাটাই অর্ঘ্যর কাছে প্রিয় ছিল, কিন্তু আজ যেন সব কেমন উল্টে যাচ্ছে। আরে আপনি ভীতু জানতাম, এখন তো দেখছি কানেও কম শোনেন। বৃষ্টি আসার অনেকগুলো নিয়ম আছে জানেন, তার মধ্যে একটা হলো আসার আগে প্রচণ্ড জোরে বাজ পড়ে, তারপর ঠান্ডা হাওয়া দেয়। আচমকা এই পরিচিত গলাটা ঠিক বাজ পড়ার আওয়াজের মতোই পরিষ্কার শুনতে পেল অর্ঘ্য। তারপরেই শুরু হলো ঠান্ডা হাওয়া। ওই হাওয়াতেই অবাধ্য চুলগুলো এসে পড়ছে বৃষ্টি স্নাতার কপালে।
এই নিয়ে 3 বার ডাকলাম। যাই হোক, এই আপনার ফ্লাইট কটায় যেন? কিসের ফ্লাইট? হ্যালো, গতকাল রাতে একটু বেশি হয়ে গেছে বলুন, এখনো কাটেনি না? আপনার মেসেজটা দেখেই বুঝেছিলাম। 3টে লাইনে 13 বার টাইপো। আরে বাবা, আপনি তো গতকাল নিজেই বললেন যে আজ। আমি কলকাতা ছেড়ে আর যাচ্ছি না বৃষ্টি, চাকরিটা আমি ছেড়ে দিচ্ছি। ভেবেছি নিজের একটা স্টার্ট আপ শুরু করব। যে কাজটা এতদিন অফিসের জন্য করতাম সেটাই এবার নিজের জন্য করতে চাই, আর করব এই শহরে থেকে। ইয়েস, হ্যাঁ জানি প্রথম প্রথম একটু অসুবিধা হবে, কিন্তু একটা সময়ের পর অভ্যেস হয়ে যাবে বলুন। ঠিক যেমন আপনার সঙ্গে থেকে একটানা এত কথা বলার অভ্যেসটা আমার হয়েছে। জানেন, আপনার সঙ্গে দেখা না হলে হয়তো আমার আর বাড়ি ফেরাটাই হতো না। আপনাকে এটাই বলার ছিল। আশা করি এবার আর আমাকে বলবেন না ভীতু কোথাকার। কথাগুলো শেষ করে অর্ঘ্য এক বুক নিঃশ্বাস টানল। কিন্তু না, এবার আর আত্মবিশ্বাস জোগাড় করার জন্য নয়। বৃষ্টি আসার নিয়ম থাকলেও নিস্তব্ধতা আসার কিন্তু কোনো নিয়ম নেই। ওটা যখন তখন আসতে পারে, ঠিক যেমন এখন এসছে। ওই সরু গলিটা থেকে বাগবাজার মায়ের ঘাট পর্যন্ত হেঁটে যেতে ওদের সময় লেগেছিল ঠিক 3 মিনিট। এই প্রথম টানা 3 মিনিট বৃষ্টি স্নাতাকে চুপ করে থাকতে দেখে অর্ঘ্যর বেশ অবাকই লাগছিল। তবে তার থেকেও বেশি যেটা লাগছিল সেটা হলো হালকা। বাগবাজারের এই ঘাটটা বড্ড অদ্ভুত। প্রথমে রাস্তা টপকে রেল লাইন, তারপর রেল লাইন টপকালেই ঘাটের সিঁড়ি। উপর থেকে ঠিক 7 নম্বর সিঁড়িতে গিয়ে ওরা দুজন বসলো। কি চমকে দিলাম তো? খুব। ঠিক জানতাম। আসার সময় মনে মনে ভাবছিলাম আমার কথাগুলো শোনার পর আপনার মুখটা দেখতে ঠিক কেমন লাগবে। কেমন লাগছে? অনেকটা ওই ফুলকো লুচির পাশে সাদা আলুর চচ্চড়ির মতো, ফ্যাকাশে কিন্তু ভালো। দুটো চা বলি? ও, তার আগে বলুন, আপনি কি একটা বলবেন বলছিলেন না? আমি ব্যাঙ্গালোর শিফট করছি সামনের মাসে। মানে ব্যাঙ্গালোরে যে ইন্টারভিউটা দিতে গিয়েছিলাম ওটাই আমি সিলেক্টেড। গত পরশুই মেলটা এসেছে। প্রথমে ব্যাপারটা ক্যাজুয়ালি নিয়েছিলাম, কিন্তু এত বড় একটা অ্যাডভার্টাইজিং এজেন্সির কপিরাইটারের চাকরি তো, তাই এখন আর না বলতে পারছি না। আর what about your theater masters? ফাইনাল ইয়ার, মাঝে হয়তো একবার কলকাতায় আসতে হবে। শুরু যখন করেছি শেষটাও করব। হ্যাঁ, কিন্তু মানে আপনি ওয়েট আপনি ব্যাঙ্গালোরে ইন্টারভিউ দিতে গেছিলেন, এটা আগে একবার বললেন না? আরে আজব তো, দুম করে সিলেক্ট হয়ে যাব কে জানতো? আর আপনাকে আগে বললে কি এমন হতো শুনি? কি আবার হতো? যা হওয়ারটা তো হয়েই গেছে। কিছু বললেন না? কিছু না, এবার দুটো চা বলুন। কতটা চিনি? একটায় অনেকটা আর একটা একটুও না। পারফেক্ট আছে। 1986 ফুটবল বিশ্বকাপ ফাইনালের কথা নিশ্চয়ই আপনার মনে আছে। ওয়েস্ট জার্মানি সাজেশন পেপার দেখে পড়ে এসেছিল মারাদোনার পা, কিন্তু পরীক্ষায় এসেছিল মারাদোনার হাত। দশমীর বিকেলে কলকাতা শহরে ঘটে গেল ঠিক ওরকমই একটা টান টান ফাইনাল ম্যাচ। না, এই ম্যাচ কেউ হেরে যায়নি, একজন জিতেছে আর একজন শিখেছে। ঠিক ওই পাড়েই হাওড়া স্টেশন। ভেবেছিলাম এবারও ট্রেনেই যাব, কিন্তু এখন ভাবছি ফ্লাইটটাই বেস্ট অপশন। বলছি, ব্যাঙ্গালোরে গিয়ে ভুলে যাবেন না তো কলকাতা কি? আপনি একটা ফালতু লোক, বড্ড ঘুরিয়ে কথা বলেন। হ্যাঁ, ঠিকই বলেছেন। যে সময় সাহস দেখিয়ে থেকে যাওয়ার কথা ছিল সেই সময় চলে গেছিলাম, আর যে সময় চলে যাওয়ার কথা ছিল সেই সময় সাহস দেখিয়ে থেকে গেলাম। আমাকেও একদিন ফিরতে হবে জানেন। কলকাতাকে ছেড়ে বেশি দিন থাকতে পারবো না। সেদিন আমিও আপনার মতন সাইড লোয়ারের টিকিট কাটবো। পারলে আপনি সাইড আপারের টিকিটটা কেটে নেবেন, একসঙ্গে ফেরা যাবে। শেষ কথাটা বৃষ্টি স্নাতা বলেছিল অর্ঘ্যর চোখে চোখ রেখে। বাগবাজার ঘাটে তখন সবে ঠাকুর জলে পড়েছে। কিছুক্ষণ ভেসে থাকার পর মায়ের মুখটা আস্তে আস্তে তলিয়ে গেল গভীর জলে, এবং ঠিক তখনই দূর থেকে ভেসে এলো সেই পরিচিত আওয়াজ।
দশমীর হাজার বিষণ্ণতার মাঝেও এই কথাটা এক চিলতে আশা দিয়ে যায়। আবার নতুন করে অপেক্ষা, আবার দিন গোনা। আরে আর তো মাত্র 360 দিন বাকি পুজো আসতে। বলছি কাছেই একটা দারুণ ফিশ কচুরি পাওয়া যায়, আপনি ফিশ কচুরি খান? না, আমি শাহরুখ খান। আর শুনুন, আমি আপনার ঠিক এমন সময় জোরে হর্ন দিয়ে চক্ররেলটা বাবুঘাট স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। অর্ঘ্যর শেষ কথাগুলো শুনতে পেল মাত্র দুজন, বৃষ্টিস্নাতা আর আমি। ইতি, কলকাতা।